আপনি ওদের বলবেন না, আমি ওদের সাথে করে আনিনি। ও, তার মানে আপনাকে নোবেলটা দেওয়া উচিত। কিসের নোবেল? এই যে বলিউড অভিনেত্রীর মতো পোশাক পরে সমাজটা নষ্ট করার জন্য। কি বলছেন কি এসব? কুল কুল, আপনি নিশ্চয়ই বাঙালি। হুম। একজন বাঙালি হয়ে তারপর আবার মুসলমান হয়ে এসব ছোট বাচ্চাদের মতো পোশাক পরতে আপনার লজ্জা করে না? হোয়াট ডু ইউ মিন? এটা ছোট বাচ্চার পোশাক নয়, এটা মডার্ন ড্রেস। নিকুচি করি আপনার মডার্ন ড্রেসের। যে ড্রেস নারীর সতীত্ব রক্ষা করতে পারে না, সেটা নাকি মডার্ন ড্রেস। হোয়াট রাবিশ! আমি রাবিশ নই, আপনি নিজেই নিজের দিকে তাকান তো। বাচ্চারা ছোটবেলায় যেটা পরতো সেটা, আর উপরে তো জঙ্গলির মতো পোশাক। এইটুকু পোশাক পরাচ্ছে না পরাই ভালো, না মানে বাড়তি খরচ না করাই ভালো না? আপনি জানেন আমার বাবা কত বড় লোক? দেখেই বোঝা যাচ্ছে। টাকা নিয়ে বলে পোশাক কিনতে পারে না। আমায় বলেন, আমি কিনে দেব। ইউ শাট আপ! ম্যাডাম, এত ইংরেজি জানি না। গালি দিলেও মনে করবো আদর করছেন। ওহ, আপনি আজ আমার উপকার করেছেন বলে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন। আরে রে, আমি শুধু কথা বলাতে আমার 12টা বেজে যেত। তাহলে ওরা সে আপনার অ্যাকাউন্ট লোড করতে লেগেছিল। কই, ওদের তো কিচ্ছু হলো না। ওদের আমার বাবা দেখে নিবে। ইস যা, ওদের একটা পিক তুলতেই ভুলে গেছি। কেন? আপনিই তো বললেন আপনার বাবা দেখবে, তাহলে পিক না তুললে কি করে দেখবে? ইউ! মনির রাগে হাত পা আঁচড়াতে লাগলো, আর আমি 32টা দাঁত বের করে দেশ স্বাধীন করার এক হাসি দিলাম। মনি তো আরো আগুন, যেন আমি আগুনে কেরোসিন ঢেলে দিচ্ছি। এমন সময় আরেকটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকে নেমে আসলো মনির বাবা মামুন চৌধুরী। এতক্ষণ এলাকার সবাই পাবলিক হয়ে মনি আর আমার ঝগড়া দেখছিল, কিন্তু এখন সবাই যার যার কাজে চলে যেতে লাগলো। মামুন চৌধুরী গাড়ি থেকে নেমে আসলো। আমি তার দিকে তাকিয়ে থাকলাম, একবার মনির দিকে তাকাই, আরেকবার মামুন চৌধুরীর দিকে তাকাই। বাবা, তুমি কে? আমি হলাম গণ্যমান্য জঘন্য ব্যক্তি রকি। বাসাই কোথায়? বাসা নেই, যেখানে রাত সেখানেই কাজ। মানে? মানে খুব সোজা, এই শহরে নতুন আসছি, কিচ্ছু চিনি না জানি না। ও, না স্যার, ওরা কারা? জানি না বাবা। ওরা শহরটাকে নষ্ট করে দিল, মেয়েদের ধরে ধরে পাচার করে দিচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণ করছে। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান না কেন? ওদের অনেক ক্ষমতা, আর এক বিশেষ কারণে আমার উপর হামলা হয়। কিন্তু এসব গাধা মার্কা গার্ড কি জন্য রাখেন? বাসা থেকে বের হওয়ার সময় আমি বলেছিলাম কয়েকজন গার্ডকে নিয়ে যা, কিন্তু কিন্তু ও তো আমার কথা শোনে না। কান মলে দিতেন। কি? চুপ। বাবা দেখছো, একটা রাস্তার ছেলে আমায় ধমক দিচ্ছে। আর রাস্তা ছেলেরা যে আপনার গায়ে হাত দিচ্ছিল, তাদের কি হবে? কচু হবে। মনে আর আমার ঝগড়া দেখে মামুন সাহেব একটু মুচকে আসলেন। আমাকে তার মনে ধরেছে, হয়তো দরকার পড়তে পারে, তাই হাতে একটা কার্ড নিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল। বাবা, এই নাও আমার কার্ড, সময় পেলে একবার আসো, তবে তাড়াতাড়ি আসতে পারলে চলে এসো, কেমন? জি স্যার, অবশ্যই। বাবা, তুমি ওকে আবার দেখা করতে বলছো? ম্যাডাম, আমার দেখা করার জন্য কিন্তু আপনি বেঁচে গেলেন। আয় মা, বাসায় চল। সিকিউরিটি, মনির গাড়িটা বাসায় নিয়ে যাও। কিন্তু বাবা, আমার কিছু কেনাকাটা করতে হবে। আমার কথা শোন, কেনাকাটা পরে করিস। না, এখনই করতে হবে। তাহলে যা, সিকিউরিটি মনিরকে সাথে নিয়ে শপিং মলে যাও। খুব অ্যালার্ট। সিকিউরিটি সব ইয়েস স্যার বলে মনির পিছু পিছু রওনা হলো, আর মামুন চৌধুরী আবার গাড়িতে উঠে অফিসে চলে গেল। আর এদিকে থেকে গেলাম আমি কার্ডটা হাতে নিয়ে খেলছি, আর মনির যাওয়ার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর মনি শপিং মলে চলে গেল, আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। আমি এবার আমার গন্তব্যের দিকে মানে হোটেলের দিকে রওনা হলাম। আস্তে আস্তে এক বিশাল হোটেলের সামনে এসে পড়লাম। ভেতরে গেলাম আর থাকার জন্য একটা রুম বুকিং করলাম। তারপর চাবি নিয়ে সে রুমে চলে গেলাম। এদিকে মনি শপিং করতে করতে প্রায় তার সন্ধ্যা হয়ে গেল। বড়লোক বাপের মেয়ে শপিং বলে কথা, সন্ধ্যা পর্যন্ত শপিং করলো সে। তারপর আবার বাসা দিকে রওনা হলো। তার সাথে যে এতগুলো গার্ড, এটা তার একদমই পছন্দ নয়। এই জন্য কোথাও গেলে সে একাই চলে যায়। এতগুলো গার্ড তার চারদিকে ঘিরে থাকলে যেন মনির দম বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, বাবার আদেশ বলে কথা। মনি তার বাবাকে খুব ভালোবাসে। বাসায় মাও আছে, কিন্তু মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে। এছাড়া তার পরিবারের দাদা দাদিও আছে। তো মনি এসব দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গেল। রাগে গসগস করতে করতে সে গাড়িতে উঠে বসলো। গার্ডদের মধ্যে একজন গাড়ি চালাতে লাগলো। মনির গাড়ির সামনে 2টা, আর গাড়ির পেছনে 2টা গাড়ি, মাঝখানে মনির গাড়ি। এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে কোনো এমপি মন্ত্রী যাচ্ছে। মনির ইচ্ছার বিরুদ্ধে এভাবে যেতে হচ্ছে। গাড়িগুলো এসে একদম মনির বাসার গেটের সামনে দাঁড়ালো। একজন গার্ড দারোয়ানকে ফোন করলো। ফোন পাওয়া মাত্রই দারোয়ান এসে দরজা খুলে দিল। গাড়ি ভেতরে নিয়ে এলো। সে এক বিশাল বাড়ি, একদম রাজমহল। চারদিকে গার্ড দাঁড়িয়ে। মনি গাড়ি থেকে নেমে রাগে টং টং করতে করতে বাসার ভেতর চলে গেল। বাবা, বাবা কোথায় তুমি? উপর থেকে মনির মা নাজমা বিবি, তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি হয়েছে? এত চিল্লাছিস কেন? বাবা কোথায়? তোমার বাবা তো অফিস থেকে আসেনি। কেন, কি হয়েছে? আজ বাবার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? একটু শুনি। মুড নাই, আমি রুমে গেলাম।
এই কথা বলে মনি তার মার পাশ বেয়ে উপরে তার রুমে চলে গেল। রুমে এসে খাটের উপর ধপাস করে বসে পড়লো। তখন দুইটা গার্ড এসে ওর ব্যাগগুলো দিয়ে গেল। মনি উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আবারও খাটের উপর ধপাস করে শুয়ে পড়লো। পাশ থেকে ফোনটা হাতে নিল, এরপর গেম খেলতে লাগলো। অন্যদিকে অফিসের কাজ শেষ করে বাসার দিকে রওনা হলো মামুন চৌধুরী। ঠিক ওনার বেলা তো এমন, সামনে একটা গার্ডদের গাড়ি, পিছনে একটা। এভাবে মামুন চৌধুরী বাসায় আসে। বাসায় ঢুকতেই তার স্ত্রী তাকে বলল, মনি এত রেগে আছে কেন? কি হয়েছে? আরে তেমন কিছু না, কিন্তু ও রেগে গেল কি জন্য? জানি না, উপরে ওর রুমে শুয়ে আছে। মামুন চৌধুরী ওভাবেই উপরে মনির রুমের সামনে আসলো। দরজায় নক দিলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, খোলাই আছে, চলে আসেন। মামুন চৌধুরী গুটিসুটি পায়ে তার মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মনি তার বাবাকে দেখে মোবাইল ফিকে মেরে মুখ হাফ করে নিল। মা, মা আমার কি হয়েছে আপনার? তোমার ছেলে কি কোনো অপরাধ করেছে? হ্যাঁ করছে, অবশ্যই করছে, 1000 বার করছে। হয়েছে হয়েছে, এবার বলেন তো কি অপরাধ? বাবা, আমি কি কোনো অপরাধী নাকি কোনো ক্রিমিনাল? কেন কেন, তুমি কেন ক্রিমিনাল হবে? তাহলে আমার সামনে পেছনে এত গার্ড কেন থাকবে? আমার অসহ্য লাগে, একদম ভালো লাগে না। কিন্তু মা, ওভাবে না গেলে তো তোর প্রতি হামলা হবে। বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু জানি না। আমি আর ওদের সাথে যেতে পারবো না। যেন ওরা সব কটা চিন্তা লাশ, সবসময় পিছু পিছু ঘুরে। গার্ডদের কাজই তো এটাই। আমি এসব জানি না। আমি কাল থেকে একা একা ঘুরবো। না মা, এমন করিস না। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বল? তুই যে আমাদের অমূল্য সম্পদ। আমি এমন বন্দী হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বয়স এখন ঘুরে বেড়ানোর। বান্ধবীরা সবাই আমার দিকে ঠাট্টা করে। আচ্ছা আচ্ছা, গার্ডদের নিস না, অন্তত একজন ড্রাইভারকে তো নে। ড্রাইভার নেওয়া যেতে পারে। আমি যাকে ড্রাইভার দিব তাকে কিন্তু মানতে হবে। ওকে বাবা, ওকে, প্রমিস? প্রমিস। আচ্ছা, তুই কি করছিস? এভাবে আরো কিছুক্ষণ গল্প করলো নিজের ছোট মেয়ের সাথে। তারপর বাইরে এসে তার রুমে চলে গেল। জামা কাপড় চেঞ্জ করছে আর ভাবছে, এমন একজনকে ড্রাইভার করতে হবে যে একাই 100 জনের সমান। সে থাকলে মনির কোনো ক্ষতি হবে না। এমন একজনকে খুঁজতে হবে, কিন্তু কোথায় পাবো? মামুন চৌধুরী মনে মনে এইসব ভাবছিল। তখন তার স্ত্রী নাজমা বিবি রুমে আসলো। স্বামীকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে এমন চিন্তিত দেখাচ্ছে? মনির জন্য এমন একজন ড্রাইভার খুঁজতে হবে যে একাই 100 জনের সমান। কিন্তু মনির আবার হঠাৎ কি হলো? এবার মামুন চৌধুরী তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। মনির উপর হামলা, আর আমি এসে সাহায্য করলাম, মনির কাঠ পছন্দ না, এইসব কিছু বলল। তুমি এত চিন্তা করছো কেন? এই ছেলে কর্তব্যের খাতিরে এত কিছু করতে পারে, সে চাকরির খাতিরে কি না করবে? তুমি কি ওই ছেলেটার কথা বলছো? তা নয় তো কি, ও তো একাই মনিকে রক্ষা করেছে। তার ওর থেকে সাহসী শক্তিশালী কে আছে? আমি ওর কথাই ভাবছিলাম, কিন্তু সে এখন কোথায়? কি করে তাকে পাবো? হাতের কাছে পেয়েও চিনতে পারলে না, এখন তো খুঁজতে হবেই। অবশ্য আমার সাথে দেখা করতে বলেছি ওকে। তাহলে তো হয়েই গেল, এইবার চলো খাবে। তারপর মনির বাবা আর মনির মা আর মনি তিনজন মিলে খেতে বসলো। আর এদিকে আমি হোটেলের রুমে বসে থেকে খাবার খাচ্ছি, কিছু একটা ভাবছি। খাওয়া দাওয়া করে হোটেলের বাইরে আসলাম ঘোরার জন্য, কিন্তু বাইরে বাতাস খুব ঠান্ডা। আমি আবারও ভিতরে ঢুকে পড়লাম। সব রুমের দরজা বন্ধ, কিন্তু শুধু একটা রুমের দরজা একটু ফাঁক হয়ে আছে। আমি ভিতরে উকি দিলাম, দেখতে পেলাম একটা লোক সাদা প্যাকেটে কি যেন ভরছে। তখন আমি রুমের ভিতর চলে যাই, আর একটু পর বাইরে চলে আসি। বাইরে এসে আমি নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে হোটেলে হই হুল্লোড় পড়ে গেল। আমি রুম থেকে বেরিয়ে এসে দেখি পাশের রুমের সামনে সবাই ভিড় করে আছে। আমি সাইড দিয়ে সামনে এসে দেখি লোকটা পড়ে আছে, হাতে বন্দুক, কপাল ফুটো হয়ে বেরিয়ে গেছে, রক্তে মেজে লাল হয়ে গেছে, গায়ের উপর হিরোইন ছিটিয়ে পড়ে আছে। আমি তাকে এভাবে দেখে কান্না করে দিলাম। আল্লাহ গো, এ কি হয়ে গেল? এ কেমন করে হলো? এই এই আপনি কে? স্যার, আমি ওর বন্ধু রকি। বিকেলও আমার সাথে কত সুন্দর করে কথা বললো, কত মিষ্টি মিষ্টি কথা বললো। শান্ত হন, উত্তেজিত হবেন না। স্যার, ওর কি হয়েছিল? কেমন করে এমন হলো? তোমার বন্ধু অতিরিক্ত নেশা করেছে। তারপর কিভাবে খুন হয়েছে এটা পোস্টমর্টমের পরই বলা যাবে। বন্ধুরে, তুই কেন আমায় নিয়ে গেলি না? দেখো রকি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এটাই এখন মানতে হবে। স্যার, জলিল আমার খুব ভালো বন্ধু ছিল। এখন এটা তোমার বন্ধু কি নেশা করতো? হ্যাঁ স্যার, তার প্রেমিকা তাকে ছেড়ে যাবার পর থেকে সে নেশা করে। মাঝে মাঝে করতো নাকি সব সময়? প্রায় সব সময়। আর যখন সে নেশা করতো তখন সে মেয়েকে না পেলে সে নিজে যে কি করতো নিজেও জানতো না। তুমিও কি করতে? না স্যার, আমাদের বন্ধুদের মধ্যে দুজন নেশা করে। ও ড্রিঙ্কস দাও। স্যার, নেশা করার জন্য সে বাসায় থাকে না, হোটেলে হোটেলে থাকে। তার ফটো দাও। এই নেন, ওর নাম জসিম। পুলিশ আমার কাছ থেকে তার ফটো নিল।
তারপর আমি মুচকি এসে রুমের দিকে যেতে লাগলাম। পুলিশ আমার হাসির মানে খুঁজে পেল না। আমি আমার রুমে এসে ব্যাগ সাজিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। পুলিশ জলিলের লাশ পোস্টমর্টেম করলো আর তদন্ত করে জানতে পারলো অতিরিক্ত নেশা করার ফলেই নিজেকে খুন করেছে। এরপর আর জলিল খুনের কেসটা সামনে বাড়ালো না। পুলিশ জলিলের লাশটা দাফন কাফন করার ব্যবস্থা করলো আর জসিমকে খুঁজতে লাগলো। অনেক খোঁজ নিয়ে জানতে পারলো জসিম সত্যি নেশা করে। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করলো, আর যখন জসিম জানতে পারলো তাকে পুলিশ খুঁজতেছে তখন আরো পালিয়ে থাকতে লাগলো। পুলিশ তাকে বাঁচানোর জন্য খুঁজতেছে আর সে ভাবছে তাকে অ্যারেস্ট করবে, এজন্য সে ইচ্ছে মতো পালিয়ে বেড়াচ্ছে। এদিকে আমি এক হোটেল থেকে আরেক হোটেলে শিফট হলাম। হঠাৎ করে মনে পড়লো কেউ আমাকে দেখা করতে বলেছিল। পকেটে হাত দিয়ে দেখি কার্ডটা এখন আছে। সেটা দেখে সেই ঠিকানা অনুযায়ী অফিসে চলে গেলাম। অফিসের সামনে গিয়ে দেখি এক বিশাল অফিস। ঢুকতে যাব এমন সময় একজন দারোয়ান এসে আমাকে আটকালো আর বলল, কি চাই? আমি বললাম, আমায় আপনার বস ডেকেছে। দারোয়ান আমাকে দাঁড়াতে বলে সে মামুন সাহেবের কাছে ফোন দিল। মামুন চৌধুরী বলল সে লোক পাঠাচ্ছে। দারোয়ান ফোনটা রেখে আমাকে ওয়েট করতে বলল। আমি দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণের মধ্যে একটা লোক আসলো আর আমাকে নিয়ে অফিসের ভেতরে যেতে লাগলো। আমি অফিসের চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। অফিসটা বেশ বড়ই, অনেক শ্রমিক এখানে কাজ করছে, যে যার কাজে বিজি। লোকটা আমাকে নিয়ে মামুন চৌধুরীর রুমে ঢুকলো। আমাকে রেখে লোকটা চলে গেল। আমি মামুন চৌধুরীকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর নিয়ে বলল, আরে রকি, বসো না, দাঁড়িয়ে আছো কেন? জি ধন্যবাদ। তারপর বলো, এখন কি করছো? তেমন কিছু না, তবে কিছু করার চেষ্টায় আছি। ও, তা লেখাপড়া কত দূর কি? 1 to 5 পাস। মানে বুঝলাম না। আসলে ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিছি আর 3বারই আলহামদুলিল্লাহ ছক্কা, তাই পড়ালেখা থেকে ছুটি পাইছি। ও, গাড়ি চালাতে কি পারো? জি পারি তো। আমি একটা চাকরি দিলে কি করবা? অবশ্যই করবো আঙ্কেল, রান্না করা, বাসন মাজা, ঝাড় দেয়া সব পারি। বলেন কি করতে হবে? আরে তেমন কিছু না, আমার মেয়েকে তো চিনো। চিনবো না মানে? যেই জগরি, বাপরে বাপ। হ্যাঁ, ও একটু ঝগড়াটে, কিন্তু মনের দিক থেকে না খুব ভালো। একবার কাউকে আপন করলে না তাকে কখনো কষ্ট পেতে দেয় না। ও হ্যাঁ, ওর বডিগার্ড হতে হবে তোমায়। স্যার, আমায় আপনি নিজেই খুন করেন, তবু এমন রাক্ষসী রাতে দিয়েন না। দেখো বাবা, তুমি আমার একমাত্র ভরসা। দেখলাই তো আমার অন্য গার্ডরা কেমন ওদের ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারছি না। ঠিকই বলছেন। প্লিজ বাবা, রাজি হও। যত টাকা লাগবে আমি দেবো, তবু তবু আমার মেয়েকে বাঁচাও বাবা। কিন্তু স্যার, প্লিজ, আমি জানি তুমি আমার মেয়েকে ঠিকই রক্ষা করতে পারবে। এত করে যখন বলছেন তাহলে রাজি হলাম, কিন্তু আপনার জগরি মেয়েকে রাজি হবে? ওকে ওকে আমি রাজি করাবো। আচ্ছা তাহলে সমস্যা নেই। মামুন চৌধুরী আমাকে এত অনুরোধ করে বলাতেই আমি রাজি না হয়ে পারলাম না, রাজি হয়ে গেলাম। তারপর মামুন চৌধুরী আমাকে নিয়ে অফিস থেকে বাসা দিকে বের হলো আর তার পিএকে বলল সে এক্ষুনি আসছে। আমাকে নিয়ে মামুন চৌধুরী বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে মনি বাসায় আছে, কোথাও যায়নি। এটা শুনে মামুন চৌধুরী একটা স্বস্তি নিঃশ্বাস নিল। মামুন চৌধুরী জোরে জোরে মনিকে ডাকতে লাগলো। মনি ঘরে শুয়ে থেকে বই পড়ছিল। হঠাৎ এই সময় তার বাবার ডাক শুনে সে খুব অবাক হলো। রুম থেকে বেরিয়ে আসতে লাগলো, সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখ তুলে দেখতেই তো মনে অবাক হয়ে গেল। রাগী কণ্ঠে চিল্লিয়ে বলতে লাগলো, এই বাদর, এই তুই কেন আমার বাসায়? কি? আমায় আপনি বাদর বললেন? ওকে, তাহলে আপনি বাদর নেই। তুই আমার বাসায় কি করছিস? শোনেন ম্যাডাম, আমি আপনার বাসায় আসিনি, আমায় নিয়ে আসা হয়েছে। বাবা, তুমি তুমি কেন এই বাদরটাকে বাসায় আনলে? আমার কথাটা তো আগে শোনো। না, আগে একে বের করো। আমার কথাটা তো আগে শোন। মা আমার এমন করে না, শোন আমার কথা। কি? তুই আমায় প্রমিস করেছিলি আমি যাকে তোর ড্রাইভার বানাবো তাকেই তুই মেনে নিবি। হ্যাঁ, করছিলাম। এখন থেকে রকি তোর ড্রাইভার, বডিগার্ড, বন্ধু সব। ইম্পসিবল। কথা দিলে রাখতে হয়। কিন্তু বাবা। কোনো কিন্তু না। ওকে ওকে, কথা রাখলাম। এই বলে বিড়বিড় করতে করতে মনি উপরে চলে গেল। আমি মনির যাওয়ার দিকে তাকিয়ে আছি। এটা দেখে মামুন সাহেব বলল, বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে ও একটু জেদি কি না। আরে আঙ্কেল কি বলেন, রাগ কেন করবো? ধন্যবাদ বেটা। কই গো নাজমা, হ্যাঁ বলো। রকিকে একটু চা নাস্তা দাও, আমি অফিসে গেলাম। আচ্ছা দিচ্ছি। রকি, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার আন্টি তোমায় নাস্তা দিচ্ছে। হ্যাঁ আচ্ছা। মামুন চৌধুরী অফিসে চলে গেল। আমি ফ্রেশ হতে লাগলাম আর নাজমা বিবি রান্নাঘরে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ওখানে বসো, আমি নাস্তা দিচ্ছি। জি আন্টি। আমি চেয়ারে বসে পড়লাম আর মনির মা তিনি আমাকে নাস্তা দিল। আমি নাস্তা করলাম, তারপর এসে সোফায় বসলাম। যেহেতু মনি এখন কোথাও যাচ্ছে না, তাই আমার এখন কোনো কাজ নেই, এজন্য বসে থেকে ফোন টিপতেছি। এমন সময় উপর থেকে মনি হনহন করতে করতে নেমে আসলো। মা, আমি কলেজ যাচ্ছি। কিন্তু রকিকে সাথে করে নিয়ে যা। আমি পারবো না। পাগলামি করিস না। ওকে ওকে, পাঠাও। এই কথা শুনে আমি হা হয়ে তাকিয়ে আছি।
রান্নাঘর থেকে মনির মা আমাকে ইশারায় যেতে বললো। আমি সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিলাম। মনি সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো আর আমি গিয়ে গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। কোথায় যাবেন ম্যাডাম? জাহান নামে। রাস্তা বলেন। উফ, তুই কি কানা? কতবার বললাম কলেজ যাব? ওটা তো বাসায় বলেছেন, এখানে তো বলেননি। তোকে আলাদা করে বলতে হবে? হ্যাঁ, যেহেতু আমি আপনার বডিগার্ড, ড্রাইভার, আবার বন্ধু। কচু, তুই আমার। আমায় দেখতে কি কচুর মতো মনে হয়? না, তুই একদম শাহরুখ খান, যত সব। আজ প্রথম কেউ আমার এত প্রশংসা করলো। তাহলে নাচেক। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি নেচে নেই। ইডিয়েট, গাড়ি থামাবি না, নয়তো বাবার কাছে ফোন করব। আপনি তো নাচতে বললেন। তোকে আমি। ও বাপরে, রেগে ভূত। আর নট কথা। মনি রেগে লাল হয়ে গেছে আর আমি দাঁত কেলিয়ে মুসকে মুসকে হাসতেছি। তারপর গাড়ি সোজা কলেজে নিয়ে চলে আসলাম। আমি তাড়াহুড়ো করে নেমে আসতেই মনি একা নেমে গেল, তাই আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। মনি সোজা কলেজের দিকে রওনা হলো। কলেজে অনেক ছাত্রছাত্রী, বেশ বড় আর নামকরা একটা কলেজ। এই কলেজে পড়তে পারলে গরিব ছাত্রছাত্রী নিজেকে গর্বিত মনে করবে। আমি গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মনির দিকে নজর দিলাম আর মনি এসে তার বান্ধবীদের সাথে আলাপ করতে লাগলো। কিরে, লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, অথচ আমাদের বললেও না? আমি কবে প্রেম করলাম? বিয়ের সাথে কলেজ আসছিস? তোদের চোখ কি গেছে? না আছে। ও আমার ড্রাইভার, একজন সামান্য ড্রাইভারকে আমার বিয়ে বানাচ্ছিস? বলিস কি রে? তার মানে ওদের বিএফ নয়? না। তার মানে আমার হয়ে গেছে? কি হ্যান্ডসাম রোমান্টিক রোমান্টিক মোড, কালো ড্রেসে একদম হিরোদের মতো লাগছে। চুপ কর, অসভ্য মেয়ে। একজন ড্রাইভারের উপর তোরা ক্রাশ খাচ্ছিস? ছি। ড্রাইভার হলে কি হবে? একদম ঝাক্কাস চেহারা। মাথা, চল ক্লাসে যাব। মনি আর তার বান্ধবীরা ক্লাসে চলে গেল আর আমি ওভাবে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পর মনি ক্লাস থেকে বের হলো। আমি মনির দিকে দৃষ্টি করে আছি। আমি জানি ওর উপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আর একটা আলাদা কারণও আছে এর। তো এভাবে মনি একের পর এক ক্লাস শেষ করলো আর তার বান্ধবী রিমা শুধু আমাকে দেখা নিয়ে ব্যস্ত। বিষয়টা আমি খেয়াল না করলেও মনি কিন্তু বারবার খেয়াল করেছে। মনির কিছুটা বিরক্তকর লাগলেও তা প্রকাশ করলো না, শুধু দেখছে আর বেগুন ফোলা ফুলছে। সবকটা ক্লাস শেষে মনি সহ তার বান্ধবীর আমার কাছে এলো। হাই, হ্যালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমি আলহামদুলিল্লাহ। আমি বাসায় যাব। ওকে ম্যাডাম, ওঠেন। মনে চল না, আজ একটু ঘুরে আসি। আজ ম্যাডাম বাসায় যাবে? আজকে নয় রে, কালকে। আচ্ছা। তারপর মনি গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম আর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মনি কিচ্ছু বলছে না, শুধু রাগে ফুলতেছে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। মনি গাড়ি থেকে নেমেই টং টং করে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে আমিও ভেতরে গেলাম। বাবা, বাবা, বাবা। দুপুরে মামুন সাহেব অফিস থেকে বাসায় ফিরেছে। গোসল করে একটু বিশ্রাম নিচ্ছিল। রান্না হতে দেরি হবে তাই। তার মধ্যে মনির এমন চিৎকার শুনে লাফিয়ে নিচে চলে আসলো। বাবা। এই তো আমি হাজির। তারপর বল মা, রকি কি তোর কেমন লাগলো? কচু লেগেছে। কি হয়েছে মা, এত রেগে আছো কেন? ও আমার ড্রাইভার, তো ড্রাইভারের পোশাক কেন নেই? আরে আজও নতুন তো, সেই জন্যই হয়তো ভুল হয়েছে। ওকে বলে দাও, এরপর যেন ভুল না হয়। ওকে কি তোর পছন্দ হয়েছে? না মানে ওকে কি তুই ড্রাইভার রাখবি? আজকেই ওর পোশাক পরতে বলবা, এখন থেকেই। মনি একথা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। মামুন সাহেব জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, অন্তত পছন্দ তো হয়েছে। ইয়াস। আর বলে দিও ও যেন চুলের কোনো স্টাইল না করে, ড্রাইভারের মতো যেন থাকে। ওকে ওকে, তাই থাকবে। মনে থাকে যেন। মনি তার রুমে চলে গেল। মামুন চৌধুরী হাফ ছেড়ে পিছনে আমার দিকে ঘুরলো। উফ, তা বাবা রকি, বলো তো কি হয়েছে? মনি এত রেগে কেন? জানি না আঙ্কেল, আমি ওকে নিয়ে গেছি, আবার নিয়ে আসছি। ওই মেয়ের এক এক সময় এক এক তাল ওঠে। চলো আমরা বাগানের দিকে যাই। হ্যাঁ চলেন। তারপর আর কি, আমি আর মামুন চৌধুরী হাঁটতে হাঁটতে বাসার পেছনের বাগানে আসলাম। আর মামুন চৌধুরী আমার উদ্দেশ্যে বলল, দেখো রকি, আমার এখন চারিদিকে শত্রুর ঘেরা। এমনিতেই আমি অফিসিয়ালি দিক থেকে অনেক শত্রু, তার মধ্যে আমি আরো একটা কাজ করেছি, সেটার জন্য আরো শত্রু। কি কাজ আঙ্কেল? তুমি তো শহরে নতুন, তাই হয়তো এইসব এখনো কিছু জানো না। শহরে দিনকে দিন নারী কমতে যাচ্ছে, কারণ তারা নারীকে পাচার করছে, কেউ ধর্ষণ করছে। হ্যাঁ আঙ্কেল, একটা দিনে আমি এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানকার পুলিশ সব তাদের হাতে। কেউ পুলিশের কাছে বিচার নিয়ে গেলে তাকেই ওই গুন্ডাদের হাতে তুলে দেয়। ও, তো আমি এই নালিশ সোজা বর্ডার আর্মির কাছে পৌঁছে দিয়েছি। আর এই কথা কেমন করে যেন ওরা বুঝতে পেরে গেছে। ও, তখন থেকে আপনাদের মারতে চায়? আমাকে নয়, ওদের টার্গেট আমার মেয়ের ওপর। হ্যাঁ আঙ্কেল, আপনিও সাবধানে থাকবেন। আমি থাকতে মনের একটা চুল পরিমাণও কেউ ক্ষতি করতে পারবে না। সেই জন্যই তো তোমায় বিশ্বাস করেই দায়িত্ব দিয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আর মামুন চৌধুরী বাগানে গল্প করছিলাম।
আর মনি আমাকে খুঁজতে লাগলো বাইরে ঘুরতে যাবে বলে, কিন্তু বাসার মধ্যে পেল না। সেজন্য জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো। মামুন সাহেব শুনতে পেয়ে আমরা দুজনই বাসার ভেতরে আসলাম। মনি, তার বাবা আর আমাকে একসঙ্গে দেখে কিছুটা অবাক হলো আর বলল, বাবা তুমি কোথায় ছিলে? এই তো মা, একটু বাগানে গেছিলাম। আমি বাইরে যাব, তোমাদের গার্ডকে পাঠাতে চাইলে পাঠাতে পারো। সেটা আমায় কেন বলছিস? যাকে বলার তাকেই বল। কি বলবো? বল তুই কোথায় যাবি? আর আঙ্কেল ছাড়েন তো, বলতে হবে না, আসুন ম্যাডাম। গেলাম বাবা, বাই। তারপর আমি দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিলাম আর মনি উঠে বসলো। আমি গিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিলাম। কোথায় যাবেন ম্যাডাম? আগে কলেজে চল, আমার বান্ধবীরাও যাবে। ও, এই দাঁড়া দাঁড়া, তোকে না বলছি তুই ড্রাইভারের ড্রেস পরবি আর আমার সাথে যতক্ষণ থাকবি কোনো রকম স্টাইল করবি না। ওকে ম্যাডাম। আমি বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে গিয়ে ড্রেস পাল্টে এসে আবারও গাড়িতে উঠে বসলাম। তারপর মনিকে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। সেখানে মনির বান্ধবীরা ওয়েট করছিল। মনি তাদের গাড়িতে উঠতে বলল। তারা ছিল 3 জন। 2 জন পিছনে বসলো আর রিমা এসে সোজা আমার পাশে, মানে ড্রাইভারের পাশে চিটটায় বসে পড়লো। এটা দেখে মনির মনের মধ্যে আগুন জ্বলে উঠলো, কিন্তু তা প্রকাশ পেল না। অবশেষে আমি গাড়ি নিয়ে পার্কের দিকে রওনা হলাম। এরই মধ্যে রিমা আমাকে পটানোর হাজার চেষ্টা করছে, কিন্তু আমি তার কথায় কানই দিচ্ছি না। হঠাৎ আয়নায় দেখতে পেলাম 2টা গাড়ি আমাদের পিছু করছে। এটা দেখে আমি বুঝতে পারলাম এরা মনির জন্যই আসছে। আমি মনির দিকে ঘুরে তাকিয়ে দেখে গাড়ির স্পিড 3 গুণ বাড়িয়ে দিলাম। রিমা ইচ্ছে করে ভয় পাওয়ার অভিনয় করে আমার হাত ধরে নিল, আর মনি তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। আমি তাদের কোনো কথায় কান্না দিয়ে গাড়ি চালাচ্ছি আর পিছনে দেখছি। যেতে যেতে অনেক দূর চলে আসলাম। গাড়ি একদম ফুল স্পিডে আছে। এদিকে মনি তো রেগে আগুন। আমি ফোন বের করে মনির আরো গার্ডদের ফোন করলাম। আমি ফোন করা মাত্র গার্ডরা বেরিয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যে পিছু করতে লাগলো তারা। আমার গাড়ির পেছনে গুন্ডাদের গাড়ি, আর গুন্ডাদের পেছনে আমার লোকেদের গাড়ি। গুন্ডারা ভয় পেয়ে অন্য রাস্তা বেয়ে চলে গেল, সাথে আমার লোকেরাও চলে গেল। এদিকে মনিতে ইচ্ছে মতো গালাগালি করতেছে। মনির গালি ঠেলায় আমি রাস্তার পাশে গাড়ি দাঁড় করালাম। মনি গাড়ি থেকে নেমে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। মনি, তুই ওকে মারলি কেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এত জোরে গাড়ি চালানোর? আরে ম্যাডাম, আমার কথা শুনেন। চুপ, একদম চুপ। মেয়ে দেখলে তোর মাথা ঠিক থাকে না, তাই না? আর এই গাড়ি কি তোর বাপের টাকাই কেনা যে ইচ্ছা মতো চালাবি, ছোট লোকের বাচ্চা? আসলে ম্যাডাম, চুপ কর ছোট লোকের বাচ্চা, আজ থেকে তোর চাকরি শেষ। মনি, এমন করিস না। রকি কিছু একটা বলতে চাচ্ছে, আগে ওর কথাটা শোন। কোনো কারণ ছাড়া তো আর এমনি এমনি এত জোরে চালাবে না। রিমা তুই চুপ কর, এসব ছেলেরা এমনই হয়, মেয়ে দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায়। ম্যাডাম আপনি আমায় ভুল বুঝতেছেন। মনি কিছু একটা বলতে যাবে, এমন সময় মনির ফোনটা বেজে উঠলো। মনি ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবার ফোন। ফোনটা রিসিভ করলো মনি। হ্যালো বাবা, আজই রকিকে তুমি তাড়াবে। আগে এটা বল, তোরা কি ঠিক আছিস? আমাদের আবার কি হবে? শুক্রিয়া যে তোরা ভালো আছিস। এক মিনিট, আমাদের কি হবে বলো তো? আরে মা, কি বলছিস? টনি তোদের ওপর হামলা করছিল? কি বলছো? কখন? কেন, ওদের দেখেই তো রকি বাসায় ফোন করে গাড়িতে ডেকেছে, আর এদের দেখেই তো ওরা চলে গেছে। কিন্তু বাবা আমি তো। আজ তো তোকে মানতেই হবে, রকি না থাকলে আজ তোর উপর কি যে হতো। আচ্ছা বাবা, আমি তোমায় পরে ফোন করছি। আমারও তো কিছু কাজ আছে, গার্ডরা আমায় বলতেই আমি তোর কাছে ফোন দিলাম। বাই। মনি ফোন কেটে দিল আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, আর নিজেকে নিজেরই অনেক ঘৃণা লাগছে। কিছু না ভেবে এভাবেই। কি রে, কি হয়েছে? রকি, তুমি কি জানতে যে টনের লোকেরা আমাদের পিছু করছে? জি ম্যাডাম, আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। কিন্তু কি করে করলা? আমি আয়নায় দেখতে পাই তাদের, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দিই আর ফোন বের করে বাসায় গার্ডদের ফোন করি। ও, দেখলি তো, আমি জানতাম রকি কোনো কারণে এটা করেছে, আর তুই কিছু না জানি তাকে এভাবে অপমান করলি, থাপ্পড় মারলি। হয়েছে, তোকে আর উকালতি করতে হবে না। চলেন ম্যাডাম। আমার কথা শুনে মনি সহ সবাই গাড়িতে উঠে বসলো আর আবারও পথ চলতে শুরু করলো। পার্কে এসে ঘোরাঘুরি করলো, কিন্তু আমার মন খুব খারাপ। মনির কথাগুলো আমার কলিজায় আঘাত করছে, খুব কষ্ট হচ্ছে। কিছু না করে আমি গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। বিষয়টা মনি খুব ভালো করে খেয়াল করলো। মনিরও খুব খারাপ লাগতে লাগলো। এভাবে তো মারা উচিত হয়নি। সবাই খুব আনন্দ করছে, কিন্তু আমি চুপচাপ বসে আছি। রিমা এসে আমাকে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমি গেলাম না। এভাবে দাঁড়িয়ে থাকলাম। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো, আড্ডার সময় ফুরালো। সবাই এসে আবার গাড়িতে বসলো আর আমি গাড়ি স্টার্ট দিয়ে বাসা দিকে রওনা হলাম। রকি, খুব কষ্ট পেয়েছো তাই না? আরে না, কষ্ট কেন পাবো? উনি তার ইচ্ছে করে এসব করেনি। তোর মুখ দেখে ভালো করে বোঝা যাচ্ছে। আরে বাদ দাও না এসব, তোমরা কত মজা করলে তাই না? কিন্তু তুমি গেলে আরো ভালো হতো। আরে কি বলো, আমি তো ড্রাইভার, ওখানে গিয়ে কি করব? পাগল। রুমি আর আমার কথাগুলো মনি মন দিয়ে শুনছিল।
আর কি যেন ভাবছিল। একটুবার মনিরও কেমন জানি মন খারাপ হয়ে গেল। মনি তার বান্ধবীদের নামিয়ে দিয়ে আমি আর মনি বাসার দিকে চলে আসলাম। মনি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। আমি গাড়ি পার্কিং করে এসে দেখি মনি দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আসলে জোরে গাড়ি চালালে আমার খুব ভয় করে। আরে ম্যাডাম, বাদ দেন তো, আমি কিছু মনে করিনি। আর মন খারাপ করে থেকো না। হুম। আর শোনো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। ধন্যবাদ ম্যাডাম। আমি মনির পাশ কাটিয়ে ভেতরে চলে গেলাম। আমার পেছনে মনি আসলো। আমি এসে দেখি মামুন সাহেব বসে আছে। আঙ্কেল, এই নেন গাড়ির চাবি, আমি এবার যাই। সে কি, থেকে যাও না। না স্যার, আমার বাইরে কিছু কাজ আছে। কি এমন কাজ? না স্যার, আসলে তেমন কোনো কাজ না। আচ্ছা তাহলে যাও, খাওয়া দাওয়া করে যাও। হ্যাঁ, আর সকালে এসেই নাস্তা করো। হ্যাঁ। এখন যেতে পারবো না, সকালে নিশ্চয়ই আসবো। আচ্ছা তাহলে যাও। আর আজ তুমি না থাকলে কি যে হতো মনির। আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব, ম্যাডামকে রক্ষা করাই তো আমার কাজ। জানি না টনি কবে আমার পিছু ছাড়বে। এই টনিকে? এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। নারী ধর্ষণ, নারী পাচার, ড্রাগসের ব্যবসা, নকল ঔষধ, যত 2 নম্বরই ব্যবসা সব এর নামে চলে। ও আচ্ছা আঙ্কেল, আমি যাই। সাবধানে থেকো। আমি মামুন সাহেবকে গাড়ির চাবি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। তারপর মোবাইল বের করে ঠিকানা দেখে সেখানে চলে গেলাম। আসতেই দেখলাম একটা বিশাল হোটেল। উপরে ইহা বড় করে নাম লেখা আছে, হোটেলের নাম। আমি সোজা ভিতরে চলে গেলাম, আরেকটা রুম বুক করলাম, আর সেখানে রাত পার করলাম। সকাল উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম মনিদের বাসায়। এসে নাস্তা করতে বসলাম। এমন সময় টিভিতে ব্রেকিং নিউজ আসলো। কাল রাতে শহরের এক বিশাল হোটেলে এক যুবকের খুন। যুবকের নাম খলিল খান, বিশিষ্ট ব্যবসায়ী মতিন চৌধুরীর একমাত্র ভাই। আমি এটা শুনে কিছু মনে করলাম না। আর মনি, মামুন চৌধুরী আর তার স্ত্রী টিভির দিকে হা হয়ে তাকিয়ে আছে। শহরে কি যে হচ্ছে কে জানে। এতদিন নিষ্পাপ মানুষ একের পর এক খুন হতো, আর এখন পাপীরা একের পর এক খুন হচ্ছে। আঙ্কেল, পৃথিবীতে শুধু খারাপ মানুষই নেই, ভালো মানুষও আছে। হ্যাঁ বাবা, আর পাপীদের পাপের খাতা ভরে গেলে তারা লাস্টিং করে না। আমাদের সমাজটা যে কদিনে ভালো হবে। কবে ভালো হবে তা আশা করে বসে না থেকে ভালো করার জন্য চেষ্টা চালান। হ্যাঁ বাবা। এরপরে আমি নাস্তা করে উঠে বাইরে চলে এলাম। এসেই কারো কাছে ফোন করলাম। এদিক ওদিক তাকিয়ে কথা বলছি। এমন সময় হঠাৎ মনি চলে আসলো। পেছন থেকে কথা বলাতেই আমি খুব ঘাবড়ে গেলাম। আমার চোখ মুখ লাল হয়ে গেল, ঘাম ঝরতে লাগলো। কার সাথে কথা বলছিলে? আসলে ম্যাডাম। বলো, কার সাথে কথা বলছিলে? আমি চুপ হয়ে আছি। কি হলো বলো। আসলে ম্যাডাম, একজনের সাথে কথা বললাম। কার সাথে? বাসায় বাসায় কথা বললাম। ও, তো এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি কি তোমায় খেয়ে নিব? না, তেমন কিছু না। আচ্ছা চলো, আমি কলেজে যাব। ওকে, চলেন ম্যাডাম। তারপর আমি আর মনি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে এসে আমি দাঁড়িয়ে রইলাম, আর মনি তার বান্ধবীদের কাছে চলে গেল। আজকে ও কালো ড্রেস পরে আছে, আমি তো ফিদা। রিমা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি করলাম? হে, ও আমার পছন্দ হয়েছে তাই বললাম। তুই যাকে তাকে কেন পছন্দ করবি? কই, কাকে করলাম? আমি তো শুধু রকিকে করলাম। জানি জানি। থাম, আমি আসি। রিমা, ক্লাস শুরু হবে, চল। 1 মিনিট সময় দে, আমি আসি। চল বলছি। তারপর মনি রিমাকে টেনে নিয়ে কলেজে চলে গেল। এদিকে আমি একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং লাগছে। ক্যান্টিনে এসে বসলাম। ক্যান্টিনে বসে বসে ফোন টিপতেছি। এমন সময় মনি ক্লাস থেকে বেরিয়ে এসে দেখে আমি ক্যান্টিনে বসে আছি। তখন তারা সবাই আমার কাছে আসলো। রিমা এসে টেবিলে বইটা রেখে আমার পাশে বসে পড়লো, আর বিরক্তিকর কণ্ঠে বলল, এই ম্যাথ কেন যে দেয়? কেন? গণিত সাবজেক্ট তো খুবই সোজা। না গো, একদম বোকা। যারা জানে না তাদের কাছে সহজ। যারা একবার বুঝতে পারবে তাদের কাছে সহজ। এই জন্য 10 দিন ধরে স্যারের পেছনেই ঘুরছি একটা অঙ্ক করে নিব বলে, কিন্তু স্যারও পারে না। কই, কোন অঙ্কটা দেখি তো। তুমি দেখে কি করবা? তোমার দ্বারা এসব হবে না। তুমি বরং গাড়ি চালিয়েই খাও। ম্যাডাম, দেখলে তো ক্ষতি নেই। এই নাও। মনি তার গণিত বইটা আমার সামনে এগিয়ে দিল। আমি বইটা নিয়ে ভালো করে দেখতে লাগলাম, আর একটু পর তাদের বললাম, এই অঙ্কটা যদি আমি করে দিতে পারি। কি, তুমি এই অঙ্ক করবে? হ্যাঁ, করব। পাগল নাকি? এই অঙ্ক বিএসসি স্যারও করতে পারেনি, আর তুমি পারবা? হ্যাঁ। বিশ্বাস হয় না। আচ্ছা, খাতা কলম দাও। যদি তুমি এই অঙ্কের সমাধান করে দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে। আচ্ছা, দাও। এরপর মনি আমার দিকে খাতা কলম এগিয়ে দিল। আমি কলম হাতে নিয়ে শুরু করে দিলাম, আর মনিরা সব অবাক হয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ সবাই বসে থাকলো, আর আমি অঙ্ক করছি। একটু পর খাতাটা মনির সামনে দিয়ে বললাম, এই নাও তোমার অঙ্কের সমাধান। আরে, এ তো উত্তর মিলে গেছে। তারা কেউ এটাকে বিশ্বাস করতে পারলো না। সবার মুখে তালা লেগে গেল। বাঘ প্রতিবন্ধীর মতো আমার দিকে তাকিয়ে থাকলো। আমি একটা মুচকে হাসি দিলাম। রকি, তুমি সত্যি সত্যি অঙ্ক পারলা? চেষ্টা করলে সবাই সবকিছু পারে। আন্দাজি করে উত্তর মিলিয়ে দিলে অঙ্ক হয়ে গেল না? আমি এটা স্যারকে দেখাবো। আরে কি বলিস? ও উত্তর কোথায় দেখলো? বই তো তোর কাছে। তোরা চুপ কর।
মনি রকি তো অঙ্ক দিল, এবার রকি যা চাইবে তোকে তাই দিতে হবে। এখনো পারেনি, আগে স্যারকে দেখাই। আমার বিশ্বাস এটা ঠিক হবে। চল স্যারের কাছে। তারপর মনি, রিমা আর তার বান্ধবীরা তাদের স্যারের কাছে চলে গেল। আর আমার একটা খুব গুরুত্বপূর্ণ কলার সাথে আমি একটু আড়ালে সরে গেলাম। মনি সোজা তার স্যারের অফিসে আসলো আর স্যারকে ডাকলো। উল্টে স্যারই তাদের ভেতরে যেতে বললো। তাই মনি, রিমা আর তার বান্ধবীরা সবাই ভেতরে চলে গেল। স্যার আসলে একটা কাজ ছিল, কি কাজ বলো? আপনার কাছে একটা অঙ্ক করতে চাইছিলাম। এটা একটু ব্যতিক্রম, তাই কালকে করে দেবনি। আর স্যার এই অঙ্কটা ভালো করে দেখেন তো ঠিক আছে কিনা। স্যার মনির হাত থেকে খাতাটা নিয়ে ভালো করে দেখতে লাগলো। আর সেটা দেখে তো সেই লেভেলের অবাক হলো। এই অঙ্ক এরা কেমন করে পারলো? এটা তোমরা কি করে পারলে? আমি করিনি। তো কে করেছে? আগে এটা বলেন অঙ্কটা কি ঠিক আছে? হ্যাঁ, কেন ঠিক থাকবে না? একদম 100 ঠিক আছে। কিন্তু কে করলো? স্যারের কথা শুনে তো মনে অবাক হয়ে গেল। তার মুখ থেকে কথা হারিয়ে গেল। স্যার এটা মনির ড্রাইভার করেছে। কি বলছো? এই অঙ্কটা সম্পূর্ণ ব্যতিক্রম, এটা টিচার ছাড়া কেউ করতে পারে না। হ্যাঁ পারে, যারা এই ক্লাস অতিক্রম করছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। মনি তো আরো অবাক, এত কঠিন একটা অঙ্ক আমি কি করে পারলাম? তাহলে কি আমি মাস্টার নাকি ছাত্র নাকি কে? কি ভাবছিস? ভাবছি এত কঠিন অঙ্ক রকি কি করে পারলো। সেটা আমিও ভাবছি। আর ওর হাতের লেখা দেখছিস, মনে হচ্ছে টিচারের লেখা। আমায় জানতে হবে রকি কে আর কি তার আসল পরিচয়। কি বলছিস? হয়তো ওরা গরিব, তাই টাকার ভয় পড়াশোনা করতে পারিনি বেশি। কি বলছিস? গরিব যদি হতো তাহলে আমাদের সাথেই থাকতো। মানে? রকি আমাদের সাথে থাকে না, ও কোনো এক জায়গায় থাকে, কিন্তু কোথায় থাকে? হয়তো ওর আত্মীয়দের বাসায় থাকে। কিন্তু সবসময় সে তার ব্যাগ নিয়ে থাকে। আত্মীয়দের বাসায় থাকলে ব্যাগ ওখানেই রেখে দিত। আমার কেমন যেন সব ঘুরিয়ে যাচ্ছে। আমায় রকির বিষয়ে সব জানতে হবে, সব। হ্যাঁ, এবার তোর গোয়েন্দাগিরি বাদ দে। কিন্তু রকি কোথায়? এখানেই তো ছিল। রকি, রকি, এই রকি, কোথায় গেল আবার? তোরা এখানে থাক, আমি আসছি। যা। মনি আমার খুঁজে বেরিয়ে পড়লো। এদিকে আমি কারোর সাথে কথা বলছি। মনি কাছে আসতেই শুনতে পেল, স্যার সব হয়ে যাবে আর আমি খুব তাড়াতাড়ি ফিরবো। মনি দাঁড়িয়ে আমার কথা শুনছিল। হঠাৎ আমি পিছনে তাকিয়ে দেখি মনি দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে যাই, মনি আমার কথা শুনে ফেললো নাকি? হ্যাঁ স্যার, আগে আপনার কাছে কাম করছি, আপনার কোনো ক্ষতি হতে দেয়নি। যেখানে গাড়ি নিয়ে যেতে বলছেন সেখানেই গেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করবেন আমি ভাবতেও পারিনি। আমি মনিকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে এই কথাগুলো বললাম। মনি তো হা হয়ে তাকিয়ে আছে। আমি ফোন কেটে দিয়ে মনির কাছে এসে মাথা নিচু করেই বললাম, সরি ম্যাডাম, ফোন আসছিল তো তাই। কে ফোন করছিল? আসলে ম্যাডাম, আগে যা ড্রাইভার ছিলাম সে। কিন্তু তুমি কোথায় যাওয়ার কথা বললা? কই ম্যাডাম, ও এখন আমায় ডাকছে, কিন্তু আমি ওদের কাছে যাব না। ভালো, ক্যান্টিনে চলো। জি চলেন। মনি আগে আগে হাঁটলো আর আমি পেছন পেছন হাঁটছি। আমরা ক্যান্টিনে এসে বসলাম। আগে থেকে মনির বান্ধবীরা বসা ছিল। তুমি কে? এই কেমন প্রশ্ন ম্যাডাম? যা বলছি তার উত্তর দাও। আমার নাম রকি, পেশা ড্রাইভারি করা। এটা বাদেও তোমার আরেকটা রূপ আছে। কি? তুমি একটা গাধা, এতটুকুতেই ঘাবড়ে যাচ্ছ? এটা বলে মনি আর তার বান্ধবীরা হাসতে লাগলো। সে কোন হাসি, আর আমি তাদের দিকে তাকিয়ে আছি। আমি যেন মৃত্যু থেকে বাঁচলাম এমন অবস্থা। তারা হাসতে হাসতে শেষ। এবার রিমা বলল, রকি, তোমার অঙ্কটা একদম কারেক্ট। তাই নাকি? তুমি এই অঙ্ক কোথায় শিখছো? না মানে আমি তো জানতামই না, চেষ্টা করছি আর হয়ে গেছে। না না, এটা যেমন তেমন অঙ্ক নয়। বললাম তো আমি জানি না। আচ্ছা ওইসব বাদ দে। এবার শর্ত অনুযায়ী রকি মনির কাছে যা চাইবে মনিকে তাই দিতে হবে। বলো কি চাই তোমার? তোমাকে? মানে? না মানে যদি বলি তোমাকে চাই, তাহলে কি তুমি দিতে রাজি হবে? হবে না। আর তাই এমন বাজি না ধরাই ভালো। ইস, মনির জায়গায় যদি আমি থাকতাম। তুই চুপ কর। না, এই বাজে হবে না। রকি, তুমি অন্য কিছু চাও। আমার কিচ্ছু চাই না, বাদ দাও। কিছু একটা তো চাইতেই হবে। আমি এবার মনির মুখের দিকে তাকালাম। মনি আমার চোখের দিকে তাকিয়ে আছে। মনি যেন আমার মনের ভাষা বুঝতে পারছে। আমার একটা চকলেট দাও, তাহলেই হবে। আচ্ছা, রাস্তায় যে সুধে আসলে দিবনি। মনি শুধু চকলেটে কিন্তু দিবি। আমার যা ইচ্ছা তাই দিব। তোর কি? ভালো হবে না কিন্তু। তুই যা তো মাথা, আমি এখন বাসায় যাব। চলো রকি। ওকে ম্যাডাম। মনি আমাকে নিয়ে সেখান থেকে চলে গেল। মনি সামনে বসতে চাইলেও সাহস হলো না, তাই সে পেছনে বসে পড়লো। আমি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলাম। মনি আমার দিকে তাকিয়ে আছে। কেন জানি আমার দিকে তাকাতে ওর ভালোই লাগছে। মনের মধ্যে থেকে মনি আমার প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ছে, কিন্তু সেটার মুখে প্রকাশ করলো না, মনের মধ্যে রেখে দিল। রকি, জি ম্যাডাম। তোমার কি কোনো জেব আছে? জি না ম্যাডাম, আমার মতো ড্রাইভারকে কে পছন্দ করবে বলেন তো? খুব ভালো, যার কপালে তুমি আছো সে তোমায় অবশ্যই পছন্দ করবে। কবে পাবো আল্লাহ জানে। খুব তাড়াতাড়ি পাবা।
এরকম কিছু টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। মনি গাড়ি থেকে নেমে চলে গেল আর আমি গাড়িটা পার্কিং করে তারপর ভেতরে গেলাম। মনি সোজা তার রুমে চলে গেল, তারপর গোসল করতে গেল, গোসল করে বেরিয়ে আসলো। এদিকে আমিও গোসল করলাম। একটু পর সবাই মিলে খেতে বসলাম। আমি তো মন দিয়ে খাচ্ছি আর মনি একটু পর পর আমার দিকে তাকাচ্ছে। বিষয়টা আমি একটু আন্দাজ করলাম, কিন্তু কিছু বললাম না। এরপর খাওয়া দাওয়া করে যে যে রুমে চলে গেল একটু বিশ্রাম নিতে। বিকেল পর্যন্ত বিশ্রাম নিল। আমি রুমে শুয়ে থেকে মোবাইলে গেম খেলতেছি। মনিও রুম থেকে চুপি চুপি বেরিয়ে আসলো, এসে আমার রুমের পাশে দাঁড়িয়ে পড়লো। উকি মেরে দেখে আমি গেম খেলছি। মনি ভাবছে ভেতরে যাবে কিনা। ভাবতে ভাবতেই মনি হঠাৎ ভেতরে চলে এলো। আমি মনিকে দেখে বেশ চমকে গেছি। তাড়াহুড়ো করে উঠে বললাম, ম্যাডাম আপনি? না মানে, আমি একটু বেরোবো। তো ফোন করলেই পারতেন। এখান থেকে এখানে কি আবার ফোন করতে হয়? আচ্ছা চলেন ম্যাডাম। তারপরে আমি রুম থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে আসলাম। মনি দাঁড়িয়ে রইলো, আমি গাড়ি ঘোরাবো। তারপর মনি গিয়ে সামনে বসলো আমার পাশের সিটটাতেই। এটা দেখে আমি একটু চমকে গেলাম। হঠাৎ ম্যাডাম সামনে কেন বসলো? প্রশ্ন করে মুখ নিয়ে মনির দিকে তাকিয়ে রইলাম। ওভাবে কি দেখছো? না মানে ম্যাডাম, আপনি তো এখানে বসেন না। হ্যাঁ, বসি না, এখন থেকে বসবো। ও কেন, তোমার কি কোনো সমস্যা? না মানে, রিমা এখানে বসতে পারবে না বলে? আরে ম্যাডাম কি যে বলেন না। একদম না। হ্যাঁ। জি ম্যাডাম। আর এই আমাকে দেখে তোমার কোন জন্মের ম্যাডাম মনে হয়? কেন? তো এমন ম্যাডাম ম্যাডাম করছো কেন? ম্যাডাম শুনলে কেমন যেন বুড়ি বুড়ি মনে হয়। মনি মন খারাপ করে কথাটা বলল। আর এটা শুনে আমার সেই হাসি পেল। মনির ভয়ে জোরে হাসতে পারলাম না। কোনো রকম বালি চাপা দিয়ে আটকে রাখলাম হাসি। কি হলো, অমন করছো কেন? না ম্যাডাম কিছু না। আবার ম্যাডাম? আজ থেকে আমার নাম ধরে ডাকবা আর তুমি করে বলবা, ওকে? কিন্তু ম্যাডাম। এই শোনো রকি, বাবা কিন্তু আমার বন্ধু হওয়ার দায়িত্ব তোমায় দিচ্ছে। আর রিমির সাথে তো ভালোই তুমি তুমি করে কথা বলো, আর আমার সাথে কেন নয়? কিন্তু আমি কিন্তু বাবাকে বলে দিব। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনার সরি, তোমার নামটা আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, টেনে আমার এক বান্ধবী ছিল, তার নাম মনিরা। আমি তাকে মনি বলে ডাকতাম। শুধুই কি বান্ধবী নাকি অন্য কিছু? আরে না, শুধুই বান্ধবী। খুব ভালো। এভাবে কথা বলতে বলতেই রিমার বাসার সামনে এসে গাড়ি থামালাম। মনি মনে মনে খুব বিরক্ত হলো। রিমাকে দেখলেই তার রাগ উঠে খুব বিরক্তকর ভাব নিয়ে বসে থাকলো। আমি হর্ন দেওয়ায় রিমা বেরিয়ে আসলো আর গাড়ির কাছে এসে দেখে তার জায়গায় মনি দখল করে নিছে। এটা দেখে রিমা খুব অবাক হলো, কারণ সে আমার কাছে বসতে চায়। এই জন্য মনিকে বলল, মনি তুই একটু পেছনে যাবি? পারবো না। বোন আমার যাও না। যেতে চাইলে উঠে বস, নয়তো রকি চলো। আরে আরে উঠছি থাক। রিমা অবশেষে পিছনে গিয়ে বসলো। এবার আমি গাড়ি টানতে লাগলাম। তখন রিমা বলল, রুকি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো। রকি, তুই কথা বলবি নাকি গাড়ি চালাবি? আচ্ছা সরি। এই বদি এই, তুই আমাদের দুজনকে একসঙ্গে দেখলে এত জেলাস হস কেন? আমি কেন চলবো? তাহলে কি করিস? রকি আমায় পছন্দ করে আর আমিও রকিকে পছন্দ করি, তাই দুজনে মনের কথাগুলো শেয়ার করি। এই শোন, মনের কথা শেয়ার করার মতো অনেক জায়গা আছে, কথা না বলে ওকে গাড়ি চালাতে দে। রিমা মুখ ভেঁচকে দিয়ে বাইরে তাকালো আর দেখতে পেলো কারা যেন মারামারি করতেছে। রকি রকি থামো তো, দেখো লোকটাকে ওরা কত মারছে। আমি গাড়ি থেকে তাকিয়ে দেখি একটা লোককে তিনজন মিলে মারতেছে। আমি গাড়ি থামালাম। রকি যেও না, বিপদ হবে, বাসায় চলো। আমি কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসলাম আর একজনের কলার ধরে নাক বরাবর দিলাম এক ঘুষি। লোকটা একটু দূরে গিয়ে পড়লো আর যাকে মারছিল সে আমার পিছনে এসে দাঁড়ালো। ওদের মধ্যে একজন বলল, এই জানিস আমরা টনির লোক। আমি বুঝে গেলাম যে এটা টনির লোক, তাই আচ্ছা মতো আরো ধোলাই করলাম। রাস্তার পাশে বলে তাড়াতাড়ি পুলিশও চলে আসলো। পুলিশকে আসা দেখি মনি গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো আর আমি পুলিশকে দেখে তো খুব অবাক হলাম। আর সেম একইভাবে অবাক হলো পুলিশটাও। ওই যে হোটেলে জলিল খুনির ইনকোয়ারি করতে আসছিল ওই পুলিশটাই এই পুলিশ। আরে রকি, তুমি এখানে? আরে স্যার আপনি? আমার ডিউটি। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখলাম এই লোকটাকে এরা মারছিল। খুব ভালো করেছো। আর আমরা তোমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। আমিও পারলাম না। আমি একই হোটেলে ছিলাম ওকে পাহারা দিয়ে, কিন্তু হঠাৎ এমন হয়ে গেল। আর তোমার বাকি বন্ধুরা কি করে? ওরাও একটা সাধারণ কাজ করে, কিন্তু ওরা টনি ভাইয়ের সাথে কাজ করে। তাহলে কিছু করতে পারবে না। টনি ভাই খুব নামকরা মানুষ। ও ভালো। বন্ধু? কে কার বন্ধু? ম্যাডাম আপনি চলেন। আমি ম্যাডামকে নিয়ে চলে এলাম। মনি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো, কিন্তু আমি একটার উত্তর দিলাম না। সারা বিকেল আমরা ঘুরলাম। মনি আমার সাথ ছাড়ে না, আর রিমাকে তো আমার আশেপাশে আসতেই দেয় না। গার্ডের মতো করে ঘিরে আছে। মনির মনে হাজার প্রশ্ন জাগতে লাগলো, যে আমি কে, আমার আসল পরিচয় কি, আর আমি এখানে কেন আসছি। মনির মাথায় এমন হাজারো প্রশ্ন জাগলো, কিন্তু সে আমাকে কিছু বললো না। সন্ধ্যার পর আমরা বাসায় গেলাম। মনিকে বাসায় রেখে গাড়ির চাবি মামুন সাহেবকে দিয়ে আমি বেরিয়ে আসলাম। আবার আগের মতো
মোবাইলের ঠিকানা দেখে সেখানে চলে গেলাম। আজকে একটা বিশাল হোটেল, সেখান থেকে একটা রুম বুকিং করলাম। রুমে গিয়ে বিশ্রাম করতে লাগলাম। এদিকে মনি রুমে বসে বসে আমার কথাই ভাবছে। আমাকে যেন তার মনের মধ্যে বসিয়ে নিয়েছে, কিন্তু মনি নিজেকে বাধা দিল। আমার আসল পরিচয় না জেনে আমাকে নিয়ে স্বপ্ন দেখে ঠিক হবে না এসব ভেবে। মামুন সাহেব বাসায় আসার পর মনি তার কাছে গেল। মামুন সাহেব ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসে থেকে খবর দেখছিলেন। এমন সময় মনি এসে তার বাবা মানে মামুন সাহেবের পাশে বসে পড়লো। কিরে, কিছু বলবি? বলতে তো চাই অনেক। হ্যাঁ বল। বাবা, রকিকে ওর আসল পরিচয় কি? হঠাৎ এমন প্রশ্ন? বলো বাবা, আমার জানতে হবে। ওর বাসা পাশের শহরে। ওর মা বাবা দাদা দাদি আছে পরিবারে। আর তার যোগ্যতা কি? ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিচ্ছে আর 3বারই ফেল, সেই জন্যই পড়াশোনা বাদ। এই শহরে কি ওর কেউ আছে? না, এই শহরে সে নতুন, কিচ্ছু চিনে না। ও, মনি তার বাবার কথা শুনে পুরো অবাক। এটা কি করে হতে পারে, কেমনে সম্ভব? মনি তাড়াতাড়ি করে তার রুমে চলে আসলো আর নাম্বারে ফোন দিল। তারপর পুলিশের সাথে কানেক্ট হওয়ার পর জানতে পারলো কোন থানার। পুলিশ মনিকে সবকিছু বলল, সে কোন থানায় থাকে। এরপর মনি তাকে বলল, আচ্ছা, আপনি কি রকি নামের কাউকে চেনেন? হ্যাঁ চিনি তো। আজকে বিকেলে দেখা হয়েছিল? হ্যাঁ, ছেলেটা খুব একা হয়ে গেছে। কেন? তার 4টা বন্ধু, তার মধ্যে 2জন মারা গেছে, এই জন্য সে অনেক ভেঙে পড়েছে। তাদের বন্ধুত্ব কতদিনের? ও তো আমায় বলেছে ছোটবেলা থেকে ওরা বন্ধু। ও, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি। মনি ফোন কেটে দিল। এবার তো মনি নিশ্চিত আমি কোনো মতলব নিয়ে এখানে আসছি, কিন্তু কি সেটা তার বের করতে হবে। মনি বসে বসে চিন্তা করছে। রকিকে আর কেন আমাদের কাছে আসছে? যদি আমাদের মারতে চাইতো তাহলে তো এতদিন মেরেই দিত। টনির হাত থেকে আমাদের বাঁচাতো না। কি চাই রকি? আর হোটেলে থাকাও কি তার কোনো মতলব আছে? আমায় সবকিছু জানতে হবে। মনে এক মস্ত বড় চিন্তায় পড়ে যায়। যে করেই হোক আমার গোপন রহস্য সে বের করবে, কিন্তু কি করে করবে এটা নিয়ে তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় মামুন চৌধুরী মনির রুমে নক করলো। দরজা খোলা থাকে চলে এলো। মনি মনে মনে ভাবলো তার বাবাকে এসব কিছু বলবে না, তাই একদম সাধারণ হয়ে গেল। কি রে মা, কি হয়েছে তোর? কই বাবা, আমার আবার কি হবে? তাহলে হঠাৎ করে চলে এলি কেন? আসলে বাবা, আমি ফোনে গান চালু করে নিচে চলে গেছিলাম, মনে হতেই দৌড়ে চলে আসি। ও, তা কি করছিস বসে থেকে? কই কিছু না তো, এমনিই বসে আছি। ও, তা রকিকে তোর কেমন লাগছে? রকি? রকিকে আমার মাথার উপর বসে আছে। কি বলছিস এসব? কই কই, আসলে বলছিলাম রকি খুব ভালো ছেলে। ওর মতো ছেলেই হয় না। আমি বলছিলাম না আস্তে আস্তে রকিকে তোর খুব ভালো লাগবে। হুম। আচ্ছা, অনেক রাত হলো, নিচে আয়, খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। দেরি করিস না। ওকে। এদিকে মামুন চৌধুরী একটা মুচকি হাসি দিয়ে মনির রুম থেকে চলে গেল। বাবা, রকিকে তো আমি ছাড়বো না, ও আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করছে। মনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো, একদম শেষ পর্যন্ত ঠেকিয়ে দিল। তারপর নিচে খেতে আসলো। এসে দেখে তার বাবা আর মা দুজন মিলে মনির অপেক্ষা করছে। মনি এসে তাদের সাথে যোগ দিল। খাওয়া দাওয়া শুরু করলো। 3জন মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাতে চলে গেল। এদিকে আমি হোটেলে আমার কাজ সম্পূর্ণ করলাম আর বাকি রাতটা ওখানেই কাটালাম। পরদিন সকালে আমি ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে মনির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটা ট্যাক্সিতে করে মনির বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই মনি এসে দরজা খুলে দিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। আসেন আসেন। কি ব্যাপার ম্যাডাম, আজ হঠাৎ এমন আচরণ? এমনিতেই আসো। আমি মনির পেছন পেছন গেলাম। ভেতরে এসে দেখি মামুন সাহেব আর নাজমা বেবি নাস্তা টেবিলে বসে আছে। আমাকে দেখে বলল, আরে রকি যে, এসো এসো, তোমার জন্যই তো আমরা ওয়েট করছিলাম। তাই নাকি? হ্যাঁ বাবা, তোমার আঙ্কেল তো তোমায় ছাড়া খাবেই না। ও নাও বসো তো তাড়াতাড়ি। জি আঙ্কেল। ম্যাডাম বসে মনির এসে বসলো। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। মনি বারবার আমার দিকে তাকাচ্ছে। মনি আমার দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারলো না। ওদিকে হোটেলে মানুষের সমাগম বেড়ে গেল। আজকে আবার একজন খুন হয়েছে, সেটাও টনির লোক। পুলিশ চলে আসলো, সবাইকে দূরে সরিয়ে দিয়ে রুমটা লাল ফিতা দিয়ে ঘিরে দিল। একের পর এক খুন হয়েই যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এতে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উড়ে যাচ্ছিল। আর টনি তো রেগে রেগে আগুন হচ্ছে। টনির 2 হাত ছিল, জলিল আর খলিল। হঠাৎ তাদের এমন খুন হয়, সে খুব রেগে গেল, বলতে গেলে ভয়ও পেল। চারদিকে তার লোকদের ছড়িয়ে দিল। এদিকে উপর থেকে পুলিশের উপর খুব চাপ এলো। পরপর 3 রাতে 3টা খুন হলো, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া গেল না। পুলিশ তাদের কাজ মন দিয়ে করতে লাগলো। সেই রাতে হোটেলে যারা যারা আসছিল তাদের সবার লিস্ট দেখতে লাগলো। হঠাৎ সেই লিস্টের মধ্যে আমাকে দেখলো, আর আমাকে দেখে পুলিশ চমকে গেল। গত 3 রাতে যেখানে যেখানে খুন হয়েছে তাদের সব হোটেলের খাতায় চেক করলো, আর সবগুলোতে আমাকে পেল। পুলিশের মনে সন্দেহ জাগলো, কিন্তু আবার আমি তো বলেছি যে এরা আমার বন্ধু,
নিজের বন্ধুকে কেন খুন করবো সেটা ভাবলো। এটা ভেবে পুলিশ আমার উপর থেকে সন্দেহের নজর উঠিয়ে নিল আর আসল খুনিকে খোঁজার চেষ্টা করতে লাগলো। একদিন বিকেলে আমাকে ডাকলো পুলিশ অফিসার। আমিও রাজি হলাম, বললাম দেরি হবে। এরপর সোজা মনির বাসায় চলে আসলাম। এসে দেখি মনি বসে থেকে টিভি দেখতেছে। ম্যাডাম, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, যাবার জন্যই তো বসে আছি। একটু তাড়াতাড়ি আসেন প্লিজ ম্যাডাম, আমার একটু এক জায়গায় যেতে হবে। ওকে, তুমি বসো, আমি আসছি। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম আর মনি ভেতরে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে চলে এলো। তারপর বলল, রকি, এবার চলো। জি ম্যাডাম। আমি গাড়ির গেট খুলে দিলাম। মনি গিয়ে বসলো। তারপর আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়িটা নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশনে চলে আসলাম। মনিকে গাড়িতে বসিয়ে রেখে গাড়ি লক করে আমি ভেতরে চলে আসলাম। হাই স্যার। হ্যালো মিস্টার রকি, বসো। স্যার, বাইরে আমার ম্যাডাম বসে আছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা রকি, এটা বলো, তুমি এই 3 রাতে আলাদা আলাদা হোটেলে কেন থাকো? স্যার, জলির মরার পর আমার খুব ভয় হয়, তাই খলিলের কাছে যাই। অনেক রাত পর্যন্ত গল্প করি, তারপর সবাই মিলে ঘুমাতে যাই। আর তারপর রকি, রকি, আমি বুঝতে পারছি তোমার কষ্টের কথা, কিন্তু কিছু করার নাই। স্যার, আমার ভয় করছে, এবার মনে হয় আমিই টার্গেট। ভয় পেও না, আর কিছু করতে পারবে না। জি স্যার। এবার তুমি যেতে পারো। ধন্যবাদ স্যার। আমি পুলিশকে বিদায় দিয়ে বাইরে গাড়িতে চলে গেলাম, কিন্তু পুলিশের মন থেকে যেন সন্দেহ হয়ে যাচ্ছে না, কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। আমি গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। রকি, কোথায় গেছিলে? ম্যাডাম, আমার একটা কাজ ছিল, তাই। পুলিশ স্টেশনে কি কাজ? পুলিশ অফিসার আমার চেনা পরিচিত, তাই দেখা করলাম। ও, আজকে কোথায় যাবেন ম্যাডাম? আজকে একটু নতুন জায়গায় যাব, তুমি আর আমি। কেন? এমনি। আমি আর কিছু না বলে মনির কথা মতো যেতে লাগলাম। যেতে যেতে হঠাৎ এক বিশাল জঙ্গল এসে থামলাম। এখানে কি করবেন ম্যাডাম? নামো। আমি মনির কথায় নামলাম, তারপর একটু হাঁটতে লাগলাম। কিছু দূর আসতেই হঠাৎ মনি আমার মাথায় পিস্তল ধরলো। একদম নড়বি না। আরে ম্যাডাম, কি করছেন? বল, তুই কে? আরে ম্যাডাম, আমি রকি, আপনার ড্রাইভার। না, এছাড়াও তোর আরো একটা পরিচয় আছে, বল সেটা কি? আর কেন আমার কাছে আসছিস? আমার কথাটা শুনেন ম্যাডাম। একদম চালাকি করবি না, সত্যি করে বল তুই কে? না, সময় হলে ঠিক জানতে পারবে। আমায় এখনই জানতে হবে। এটা সম্ভব না। এটা বলে আমি মনির হাত ধরে কোরআন দিয়ে পিস্তলটা কেড়ে নিলাম আর উল্টো মনির মাথায় ধরলাম। দেখুন ম্যাডাম, আমি কি এটা পরে জানতে পারবেন, এখন এটা জানতে পারবেন না। আরেকটা কথা, আমি আপনাদের বাঁচাতে এখানে এসেছি, তাই কোনো ভয়ের কারণ নেই। আমায় জানতে হবে। উফ, কতবার বলবো? আর একবার যদি কথা মুখে এনেছিস তো এই পিস্তলটার সব কয়টা গুলি তোর ভিতরে ভরে দেবো। আচ্ছা, দে দেখি। চুপ। আমি জানি তুই পারবি না, আর আমায় বললে সমস্যা কি? দেখুন ম্যাডাম, পাগলামো করবেন না, আমার কাজ আমাকে করতে দিন। একদিন ঠিক জানতে পারবেন আমি কে। আজকেই জানতে হবে। সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ আমি এখন পারবো না, প্লিজ আমায় বিশ্বাস করো। না, আজকেই জানতে হবে। প্লিজ ম্যাডাম, এসব বাদ দেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলেন। আমি না জেনে কোথাও যাব না। আপনি এখন জানতে পারবেন না, আর বিশ্বাস করুন, আপনার পরিবারের কোনো ক্ষতি আমি করতে আসিনি। তাহলে কেন এসেছো? আমার কিছু কাজ আছে, আর সেটা শেষ হলে আমি চলে যাব। তো কাজটা কি? আপনার এসব শোনার অধিকার নেই। আমি শুধু আপনার ড্রাইভার, আমার পার্সোনাল বিষয় আপনার সাথে শেয়ার করতে আমি বাধ্য নই। তাই তো আমি তোমার কে, যে এত উত্তর দিবে? আমি খুব খারাপ, যাকে তাকে আপন ভাবি আর নিজের মতো করার চেষ্টা করি। এবার চলেন প্লিজ, আমার ডিউটি শেষের দিকে। হুম। মনি সোজা এসে গাড়ির পিছনে বসে পড়লো, যেমনটা সে আগে করতো। মনির এমন আচরণ দেখে আমার একটু খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। আমি আর কিছু না ভেবে গাড়ি তুলে গাড়ি স্টার্ট দিলাম আর বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসার সামনে এসে আমি গাড়ি দাঁড় করালাম। রাস্তায় আসার সময় কেউ কারোর সাথে কথা বলিনি। মনি চুপ হয়ে বসে আছে, আর আমিও কিছু বলিনি। মনি গাড়ি থেকে নেমেই ঢং ঢং করে বাড়ির ভেতরে চলে গেল, আর আমি গাড়ি পার্কিং করে ভেতরে গেলাম। দরজায় যেতেই মনি বলল, স্টপ। জি ম্যাডাম। ইংরেজি বুঝিস না নাকি? ও সরি, তুই তো বুঝিস, কারণ তুই তো আর ড্রাইভার নোস। মুখোশ পরা এক থাক। মা, এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ও একটা বাটপার চরিত্রহীন লম্পট। আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করছে। মানে নিজের সাথে আমাদের ব্যবহার করছে। মানে নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করছে। বিশ্বাসঘাতক। রকি, মনি এসব কি বলছে? হ্যাঁ, ও কি বলবে? এই হা করে কি দেখছিস? এক্ষুনি এই বাসা থেকে চলে যা, আর কখনো আসবি না। মা এমন করিস না, কি হয়েছে বলবি তো? বাবা, তুমি চুপ থাকো। মিথ্যা অভিনয় করে তোমায় ভুলাতে পারে, কিন্তু আমায় না। কি করেছে রকি? আমার মাথায় পিস্তল ধরেছে। পুলিশ কি? হ্যাঁ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। মনি আমাকে অনেক বকা দিল। মনির কথা মতো আমি গাড়ির চাবিটা মামুন সাহেবের হাতে দিয়ে তার মুখের দিকে তাকালাম। মামুন সাহেব কিছু বলতে গিয়ে আবার থেমে গেল।
আমি এবার মনির সামনে এসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, সরি ম্যাডাম, আজ থেকে আপনার সামনে আর আসবো না। মনি মুখ ফিরে নিল। আমি দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়লাম আর মোবাইলের দেওয়া ঠিকানা অনুযায়ী রওনা হলাম। এদিকে মনি আমার পিছু করলো। আমি কি কাজ করি বা কোথায় থাকি এটা দেখার জন্য আমার পিছু করলো। কিছু দূর যাবার পর আমি এক বিশাল হোটেলে ঢুকে পড়লাম আর সাথে সাথে মনিও ঢুকে পড়লো। আমি একটা রুম বুকিং করে চাবি নিয়ে চলে গেলাম। আমার আর শেষ অপারেশন, এরপর ডিরেক্ট টনি টার্গেট। সেজন্য কোনো রকম রিস্ক না নিয়ে কাজ শুরু করলাম। রেজিস্ট্রেশন খাতায় দেখলাম রফিক 103 নম্বর রুমে আছে। রফিক হলো টনির হেড, মানে বুদ্ধিদাতা। রফিকের কথা মতো টনি কাজ করে। আমি সোজা 103 নম্বর রুমে চলে আসলাম। রফিক মেয়েদের নামে সিরিয়াল গণনা করছিল, কটা মেয়ে পাচার করবে। তো এমন সময় আমি ভেতরে চলে গেলাম। এরপর আমার কাজ করে বেরিয়ে আসতে যাব, এমন সময় সামনে এসে হাজির হলো মনি। মনিকে এই সময় দেখে আমি ভয় পেয়ে গেলাম। মনি আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, ছি রকি ছি, তুমি মানুষকে খুন করতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু মানুষের মনকে খুন করো, কিন্তু এখন তো তার উল্টা দেখছি। আমি বললাম, ম্যাডাম আপনি এখানে? আমি দেখতে আসছিলাম তুমি এমন কি কাজ করো যার জন্য নিজের পরিচয়টাও গোপন করলে, আর এখানে না আসলে তো জানতেই পারতাম না তুমি একজন খুনি। ম্যাডাম আমার কথাটা শুনেন। বল, এভাবে আর কতজনকে মেরেছিস? আমি তাদের উপযুক্ত শাস্তি দিয়েছি। শাস্তি তো এবার তোর হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। সরি ম্যাডাম। কি জন্য? এই জন্য। আমি পকেট থেকে রুমাল বের করে মনি নাকে ধরলাম আর তখনই মনি আমার উপরে পড়ে গেল। আমি মনিকে নিয়ে সোজা এসে গাড়িতে বসিয়ে দিলাম। এটা আবার পুলিশ দেখে ফেললো। উপরতলা থেকে আওয়াজ আসছে, খুন হয়েছে। এবার পুলিশ উপরে চলে গেল। আর মনি যখন পিছু করতে করতে একা আসছিল, তখন টনির লোকেরাও মনির পিছু করে আর এখানে এসে পড়ে। এসে দেখতে পায় কে যেন মনিকে কিডন্যাপ করছে। টনির লোকেরা ভাবলো মনিকে টনির হাতে না দিতে পারলে তারা মারা যাবে, তাই আমার দিকে ধেয়ে আসতে লাগলো। আমি পেছনে তাকিয়ে দেখি একটা গাড়ি আসছে, তার থেকে কয়েকজন মাথা বের করে আমাদের দিকে ধেয়ে আসছে। আমি বুঝে গেলাম এগুলো টনির লোক। আমি গাড়িতে বসে গাড়ি টান দিলাম। আস্তে আস্তে তারা কাছাকাছি এসে পড়ছে। আমি ঠেকাতে গেলেও তো পারবো না, তাই গাড়িতে ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিলাম। পকেটে হাত দিয়ে তো আমার মাথা ঘুরে গেল, কারণ মোবাইল বাসায় রেখে আসছি। এবার কি হবে? মনির মোবাইলে লক মারা আছে আর ও তো এখন অজ্ঞান অবস্থায়। যা করার আমাকেই করতে হবে। এদিকে টনির লোকের অস্ত্র শস্ত্র নিয়ে আছে। আমার ডান পাশে একটা গাড়ি, বাঁ পাশে একটা গাড়ি। একটু এদিক ওদিক হলেই সবাই শেষ। গাড়ি ঘোরান দিতেই ডান পাশের গাড়ির সাথে খুব জোরে ধাক্কা খেলো। এবার ডান দিকে ঘোরাতেই ডান পাশেরটা ধাক্কা খেলো। গাড়ির ধাক্কা ধাক্কিতে মনি বাস্তবে ফিরে আসলো। চোখ খুলতে এমন অবস্থা দেখে মনি খুব ঘাবড়ে গেল, খুব জোরে চিৎকার করলো। আমি মেন রাস্তার বদলে অন্য রাস্তা দিয়ে চলে গেলাম আর টনির লোকেরা ভুল করে সোজা চলে গেল। ম্যাডাম কি করছেন? এসব কি হচ্ছে? আর আমায় নিয়ে তুই কোথায় যাচ্ছিস? চুপ করে বসে থাকেন। আগে বল, তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? সেটা জানি না। আমি তোর কথা ফাঁস করে দিছি, আবার খুন করতে দেখে নিয়েছি বলে কি আমায় মারতে চাস? আমি কোনো খুনি না। আমি নিজের চোখে দেখেছি, আর এখন আমাকেও খুন করতে নিয়ে যাচ্ছিস? না, চুপ করে বসে থাকেন। কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এই খুনি আমায় খুন করতে চায়, প্লিজ কেউ বাঁচাও। এই চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। আমার এমন ধমক শুনে মনি একদম ভেজা বিড়াল হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। ঠিক তখনই পেছনে আবার টনির লোকেরা চলে আসলো। তাদের গাড়ি একদম পুলিশের গাড়ির মতো, তাই দেখে মনি ভাবলো হয়তো এরা পুলিশ। এই তো পুলিশ এসে গেছে, এখন আমি ওরা বাঁচিয়ে নিবে। ওরা পুলিশ নয়, ওরা টনির লোক। মিথ্যা কথা বলে আমায় মারতে চাস? একবার ভালো করে তাকিয়ে দেখেন। বাইরে তাকাই আর তুই আমায় ধাক্কা দিয়ে ফেলে দে। তাহলে চুপচাপ বসে থাকেন। আমার কথা মতো মনি একবার বাইরে তাকিয়ে দেখে সত্যি সত্যি ওরা টনির লোক। গাড়ির ভেতর থেকে চাকু সোরা বাইরে নাড়াচ্ছে। কি? কিন্তু ওরা কি চায়? আপনাকে। ওকে, তাহলে আমার মারাচ্ছে ওদের হাতে তুলে দে। আমার প্রতি বিশ্বাস না থাকলে নামতে পারেন। এতদিন যখন আপনাকে রক্ষা করতে পেরেছি, তাহলে এখনো পারবো। মনে আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিছু না বলে মুচকে হাসি দিলাম। আর এদিকে টনির লোকটা ধাক্কা ধাক্কি দিচ্ছেই। এবার অস্ত্র বের করে গাড়ির গ্লাস ভেঙে দিল। আমি এবার গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। হঠাৎ দুই পাশ থেকে আরো দুইটা গাড়ি সোজা আমার গাড়ি বরাবর আসছিল। আমি গাড়ির গিয়ার ঠেকিয়ে দিলাম টান। একটু আগা পিছু হয়ে গাড়ি দুইটা একসঙ্গে ধাক্কা লেগে ব্লাস্ট হয়ে গেল। আর বাকি রইল দুইটা। আমি এভাবে চেষ্টা করে বাকি দুইটাকেও শেষ করলাম। এবার গাড়ির স্পিড আস্তে আস্তে কমে আনলাম। রাস্তার মধ্যে হঠাৎই গাড়ি থেমে গেল। কি হলো? এখানে কেন থামলি? ম্যাডাম, গাড়ি থামায়নি, ও থেমে গেছে। কেন? ওর আবার কি হলো? ক্ষুধা পেয়েছে ওর। যা, তাড়াতাড়ি ঠিক কর আর আমায় বাসায় রেখে আয়। জি। আমি গাড়ি থেকে নেমে পড়লাম, সাথে মনিও নামলো। নেমে দেখি গাড়ির 12টা বেজে গেছে। অনেক ক্ষতি হয়েছে গাড়ির। ম্যাডাম, আজ এটা ঠিক করা ইম্পসিবল। তাহলে বাসায় কেমনে যাব? যাওয়া যাবে না। হবে না, আমি বাসায় যাবো। আমায় কেন কিডন্যাপ করলি?
আরে ম্যাডাম, ছোট বাচ্চার মতো কান্না করেন কেন? এখান থেকে আপনার বাসা প্রায় 200 কিলোমিটার। আমি জানি না, আমি বাসায় যাব, আমায় নিয়ে চলো। আচ্ছা, আপনাকে একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, চলে যান। আর তুমি? আমি এখানেই থেকে যাব, কালকে গাড়ি নিয়ে বাসায় চলে যাব। আমায় যে পাঠিয়ে দিচ্ছ, রাস্তায় যদি আমার 12টা বাজিয়ে দেয় তো? আপনি তো বাসায় যাওয়ার জন্য কান্না করতেছেন। এটা গ্রাম মনে হচ্ছে? হ্যাঁ, গ্রামে থাকা আমার খুব শখ। কিন্তু ম্যাডাম তার আগে আপনার বাবাকে জানান। আমার ফোন অফ হয়ে গেছে। তো নাচেন। আমি চললাম। কি সুন্দর জ্যোৎস্না ভরা রাত, মাটির রাস্তা। আরে কই যান? গ্রামে কিন্তু শিয়াল কুকুর বেশি থাকে। হ্যাঁ? ধুর, আর যাবই না। মনি ফিরে এসে আমার পাশে দাঁড়ালো। আমি আশেপাশে খুঁজলাম কোনো বাড়িঘর আছে নাকি। সামনে দেখলাম একটা বাড়ি থেকে আলো বের হচ্ছে। আমরা ওখানে চলে গেলাম। ম্যাডাম, একজন পুরুষের সাথে রাত পার করতে আপনার ভয় করে না? যাকে বিশ্বাস করা যায় তার সাথে এক রাত কেন, সারা জীবনও কাটানো যায়। সিনেমার ডায়লগ বাদ দেন আর সামনে হাঁটেন। আর তাছাড়া তুই তো আমায় মেরেই ফেলবি। আরেকবার মারার কথা বললে কিন্তু সত্যি সত্যি মেরে দেবো। আমার ধমকে মনি চুপ হয়ে গেল। হঠাৎ সামনে জোনাকি পোকা আসায় মনির মনে আনন্দের আর শেষ রইল না। মনি মনের আনন্দে নাচতে নাচতে দৌড় দিল, আর আমি তার পেছন পেছন দৌড় দিলাম। উপায় নেই, মনির সাথে থাকতে হবে। মনি শহর থেকে গ্রামে আসছে, তার জন্য মনে হচ্ছে জেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। খুব আনন্দ হচ্ছে তার। মনির আনন্দে আমার 12টা বাজতেছে। মনি ছোট বাচ্চার মতো আচরণ করছে, আর আমি তাকে সামাল দিচ্ছি। মনিকে কিডন্যাপ করে আমার এখন 12টা বাজছে। অবশেষে আমরা দুজনই সে বাড়িটাতে এসে পড়লাম। ধাক্কা দিতে দরজা খুলে গেল। আমরা ভেতরে গেলাম। এক পিচ্চি এসে আমার সামনে পিস্তল ধরলো। আমি হাত উপরে করলাম। পিচ্চিটা হেসে দিল আর বললো এটা খেলনা পিস্তল। আমি তার কাছে গিয়ে তার গাল টেনে দিলাম। তখনই ভিতর থেকে একটা লোক আসলো। তার নাম হলো ইন্সপেক্টর রাজু, এই থানারই পুলিশ। আমার কাছে এসে বলল, আরে রকি স্যার, আপনি? আমায় কি আপনি চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি, আপনাকে আমরা দেখেছি। মানে? ও, তার মানে আপনিও রকির সাথে যুক্ত? আরে না ম্যাডাম, ইনি আমার থেকে উপরে। মানে আপনি ছোটখাটো খুন করেন? ম্যাডাম এসব কি বলছেন? ঠিকই তো বলছি। জানেন উনি কে? উনি হলো এই থানার পুলিশ অফিসার। কি? হ্যাঁ। স্যার, আপনি তো এখনো কি সিক্রেট মিশনে আছেন? হ্যাঁ হ্যাঁ, আজকেও একটা খুন করছে। স্যার, ইনি কে? ওর নাম মনি। আমি ওর খুন করতে দেখে ফেলছি বলে আমায় কিডন্যাপ করছে। কি বলছেন? ও কেন কিডন্যাপ করবে? ম্যাডাম আপনি আমার সাথে আসেন। রাজু স্যার, আসলে এ আমার এক বন্ধু। এসব থাক এখন। ওকে। রকি, ও থামবে কেন? আপনাকে পরে সব বলবো, এখন একটু চুপ করে বসেন। আগে বলো, এসব কি সিক্রেট মিশন মানে কি? দেখুন ম্যাডাম, এসব শোনার অনেক টাইম আছে, আপনি ফ্রেশ হয়ে নিন। আগে আমায় সব বলো, তুমি কেন এখানে আসছো? এটা আমার একটা মিশন, প্লিজ এসব বাদ দাও, কেউ শুনলে ঝামেলা হবে। দেখুন, আপনি তো উত্তেজিত হবেন না, রকি আপনাকে সব বলবে। না, আমি এখনই সব শুনবো। প্লিজ ম্যাডাম চুপ করেন, প্লিজ প্লিজ। ওকে। যান ফ্রেশ হয়ে নিন। রাজু মনিকে পানির ব্যবস্থা করে দিল। মনি হাত মুখ ধুয়ে নিল। শহরের মেয়ে গ্রামের পানিতে হাত মুখ ধুতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু মনি সেটাতে কিছু মনে করলো না। আমি বাইরে এসে দাঁড়িয়ে থেকে তারা দেখছি। মনি আমাকে খুঁজে পেল না। স্যার, রকি কোথায়? ও তো মনে হয় বাইরে গেছে। এত রাতে বাহিরে? হ্যাঁ। ও আচ্ছা। তারপর মনিও বাইরে চলে এলো। জ্যোৎস্নার রাত খুব মায়াবী হয়, একদম দিনের মতো হয়ে থাকে, কোনো আওয়াজ থাকে না, একদম নিরিবিলি প্রকৃতির হয়। এমন পরিবেশে একা একা বসে থাকতে সবারই ভালো লাগে। আমিও তাই বসেছিলাম। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পেয়ে পিছনে তাকালাম। এখানে কি করছো? ও ম্যাডাম আপনি? কেন? কেন, তুমি কাকে ভেবেছো? না কাউকে না, আসেন বসেন। হুম। আমি হলাম সিক্রেট আর্মি, কয়েক মাস পর আমি ব্যাচ পাবো। হঠাৎ শহরে এমন গুন্ডামাস্তান বেড়ে যায় আর পুলিশ কিছু করতে পারে না। এই বিষয়টা কমান্ডো স্যারের কাছে নালিশ করে একজন সাধারণ মানুষ। তখন আমরা ভাবি দেশবাসী কি লাভ যদি দেশের ভিতরে এমন খারাপ থেকে যায়। সেজন্য কমান্ডার আমায় এই মিশনে পাঠায়। ও, কিন্তু আমাদের সাথে কি সম্পর্ক? আমাদের কাছে যে নালিশ করেছিল সেটার কেউ না, সেটা তোমার বাবা। আর তার জন্যই তোমাদের পরিবারকে রক্ষা করতে আমি তোমাদের পরিবারেই ঢুকেছি। ও, কিন্তু মনি বিশ্বাস করো, আমি কোনো খারাপ চাইনি তোমার পরিবারের। ওই জলিল আর খলিলকে কে খুন করছে? আমি। ওরা দুইজন টনির 2 হাত ছিল, তাই তার 2 হাতকে কেটে দিয়েছি। এবার সোজাসুজি টনিকে টার্গেট। কিন্তু রকি, টনের অনেক ক্ষমতা, ওর সাথে কি তুমি পারবা? যেদিন থেকে আমি আর্মি হওয়ার স্বপ্ন দেখেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আমি জানি জয় তোমারই হবে, কারণ তুমি সঠিক পথে আছো। হুম। অনেক রাত হলো, চলো ঘুমাবে। রকি, এসে পড়ো, খাবার রেডি। আসতেছি, চলেন ম্যাডাম। চলো। তারপর মনি আর আমি ওখান থেকে উঠে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে খেতে বসলাম। এত রাতে বেশি কিছু করতে পারলো না, শুধু ডিম চপ করেছে। এত রাতে বেশি কিছু করা সম্ভব হলো না। আরে স্যার, এটাই তো অনেক 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 শুক্রিয়া।
মণি ম্যাডাম, রান্না কেমন হয়েছে? হেব্বি হেব্বি সুন্দর। আজ প্রথম এমন খাবার খেলাম। কে রান্না করছে স্যার? আমার স্ত্রী। খুব সুন্দর। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এরপর ঘুমিয়ে গেলাম। মাটির ঘর, মাটির বিছানা। মনির একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমার সমস্যা হলো না, কারণ আমার গ্রামে থেকে অভ্যাস আছে। আমি আরামে শুয়ে পড়লাম, কিন্তু মনি পাশের রুমে ঘুমাতে পারছে না। মনি রাজুর স্ত্রীর কাছে ঘুমিয়েছে, আর আমি রাজু আর সেই পিচ্চিটার সাথে ঘুমিয়েছি। মনির কিছুতেই ঘুম আসলো না। অনেকক্ষণ পর ঘুম আসলো। এক ঘুমে সকালে আমি উঠে সোজা গাড়ির কাছে গেলাম। তারপর সেখান থেকে রাজুকে সাথে করে নিয়ে মেকানিকের দোকানে গেলাম, আর তাকে ডেকে এনে গাড়ি সারিয়ে নিলাম। গাড়ি ঠিক হওয়ার পর রাজুর বাসার সামনে গাড়ি নিয়ে চলে এলাম, কিন্তু এখনো মনির ঘুম ছুটলো না। আমি গাড়ি রেখে মনিকে ডাকার উদ্দেশ্যে বাসার ভেতরে গেলাম। রাজুর স্ত্রীকে ডাকতে বললাম, কিন্তু রাজুর স্ত্রী কাজে ব্যস্ত, তাই আমাকে যেতে হলো। প্রথমে বাইরে থেকে ডাকলাম, কিন্তু কোনো আওয়াজ আসলো না। আমি ভেতরে চলে গেলাম। ভেতরে এসে আমি ডাক দিলাম, তখন মনি আবল তাবল কথা বলছিল। আমি ভাবলাম হয়তো জেগে থেকে এসে বলছে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে ঘাবড়ে যাওয়া দেখে আমি বুঝলাম এতক্ষণ মনি ঘুমোচ্ছিল। তুমি এখানে? সরি, আমি আসতে চাইনি, কিন্তু তোমার ডাকা খুব জরুরি ছিল। জানি তুমি কি জন্য আসছো। দেখুন ম্যাডাম, আমায় ভুল বুঝবেন না, আমাদের এখন যেতে হবে। কি, চলে যেতে হবে? হুম। আমি যেতে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ? না মানে এখানে থাকতে চাই, জায়গাটা কি সুন্দর। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কিডন্যাপ করেছি। আপনাকে আজ বাসায় না দিলে আমার জীবন শেষ করে দেবে। তাও কথা, বাবা যে কি করছে কে জানে। এবার চলেন। আমি বাইরে চলে আসলাম। মনির মন খারাপ হয়ে গেল। সে আর এই বন্ধ শহরে যেতে চায় না, কিন্তু সে বাধ্য। উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাত মুখ দিয়ে নাস্তা করতে বসলো। স্যার, আপনাদের কথা আমার খুব মনে পড়বে। তোমাদের কথাও আমার মনে পড়বে। নাস্তা করা শেষ হলো, এবার বিদায় নেবার পালা। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলাম, আর মনি রাজুর স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারা তাকে সান্ত্বনা দিল। মনি নিজেও জানে না ও কেন কান্না করলো। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে মনি গাড়িতে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। গাড়িটা নিজ গতিতে চলতে লাগলো। অনেকটা পথ যেতে হবে, তাই গাড়ির একটু স্পিডে আছে। রকি, হ্যাঁ বলেন। তোমার মিশন শেষ হলে কি চলে যাবে? জি ম্যাডাম, আর আজকালই আমার মূল মিশন শেষ হবে। তাহলে আমার কি হবে? আরেকজনকে নিয়ে নেবেন। মানে আরেকজনকে নতুন ড্রাইভার বানাবেন। লাগবে না, আর আমার ড্রাইভার, একাই চলবো, মরলে মরবো। কি বলছেন ম্যাডাম? আপনার বাবা মা আপনার কত ভালোবাসে, আর আপনার কিছু হলে তারা কেমনে বাঁচবে বলেন? আর যাদের আমি বাসি তারা? মানে? কিছু না, তুমি চলো। আমি মন দিয়ে গাড়ি চালাতে লাগলাম। মনি নিরিবিলি হয়ে চিন্তা করতে লাগলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। আমি ওইদিকে মন না দিয়ে গাড়ির দিকে মনোযোগ দিলাম। অনেকটা পথ জার্নি করলাম, আর অবশেষে নিজ শহরে পৌঁছে গেলাম। আমি মনিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসা একদম নিরিবিলি, কোনো শব্দ নেই। আমি একটু ঘাবড়ে গেলাম। গাড়ি দাঁড় করালাম। মনি নামলো। তারপর গাড়ি পার্কিং করে মনিকে নিয়ে ভেতরে আসলাম। ভেতরে এসে তো মাথা ঘুরে গেল। বাসার জিনিসপত্র একদম ভেঙে চুরমার, যেখানে সেখানে পড়ে আছে। মনে হচ্ছে বাসায় কোনো ঝড় হয়েছে। আর সিঁড়ির নিচে মনির মা বসে আছে। মনি দৌড়ে তার মায়ের কাছে গেল। মা, মা। আন্টি, এইসব কি? বাবা, আমাদের সব শেষ হয়ে গেছে। কি বলছেন কি? হ্যাঁ বাবা, আঙ্কেল কোথায়? টনির লোকেরা নিয়ে গেছে। সকাল সকাল টনির লোকেরা এসে গার্ডদের মেরে বাড়ির জিনিসপাতি ভাঙচুর করে তোমার আঙ্কেলকে নিয়ে গেছে। কি বলছো মা? তাহলে বাবার কি হবে এখন? ভয় পাবেন না, কিছু হবে না। নিশ্চয়ই ওরা বাবাকে মেরে দিয়েছে। না, ওরা আপনাকে চায়। আপনাকে দিয়ে টনির প্রতিশোধ নিতে চায়। এই জন্য আঙ্কেলকে তো সহজে মারবে না। এখন কি হবে? সেটাই ভাবতে হবে। রকি, প্লিজ বাবাকে বাঁচাও। আমি থাকতে স্যারের কিছু হবে না। হুম। চলো আমার সাথে। আর আন্টি, আপনি ঘর থেকে বের হবেন না, যে কোনো সময় আপনার উপর হামলা হতে পারে। তারপর আমি আর মনি বাইরে চলে আসলাম। গাড়িতে বসে গাড়ি টান দিলাম। গাড়িতে থেকে কন্ট্রোল রুমে ফোন করলাম, আর মামুন সাহেবের নম্বর ট্র্যাক করতে বললাম। কিছুক্ষণ পর মামুন সাহেবের বর্তমান ঠিকানা বলে দিল তারা। এবার আমি কমান্ডারের কাছে ফোন দিলাম। কমান্ডার তাদের ফোর্স নিয়ে আসছে। মনি, আমার একটা কথা রাখবেন? কি? আমি যে আর্মি এটা কাউকে বলা যাবে না যতদিন না আমি ব্যাচ পাচ্ছি, কারণ আমি সিক্রেট আর্মি। আর তুমি আমার বিষয় জেনে গেছো। এটা কমান্ডো জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তুমি নিশ্চিত থাকো, কাউকে বলবো না। হ্যাঁ, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সেটার অমর্যাদা করব না আমি জানি। হুম। আমি গাড়ি চালাতে মন দিলাম। এদিকে কমান্ডো তার ফোর্স নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই আমি টনির আস্তানায় চলে আসলাম। এক বিশাল বাড়ি। বাড়িটা বেশ পুরনো। কাকচিল কবুতর উড়ছে। আমি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। পেছনে মনি আমাকে ফলো করলো। বাড়ির ভেতরে আসতেই এক ঝাঁক কবুতর উড়ে গেল। তারপর বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। কোনো আওয়াজ নেই, চারদিকে থমকে আছে।
হাঁটতে হাঁটতে বাড়ির মাঝখানে চলে আসলাম। তখন সামনে তাকাতে মামুন সাহেবকে দেখতে পেলাম একটা চেয়ারে বাঁধা। আমি দৌড় দিলাম, সাথে মনিও। আমি দৌড়ে এসে দড়ি খুলতে যাব, এমন সময় পিছন থেকে কে যেন এসে আমার মাথায় সজোরে আঘাত করলো। আমি মাথা 2 হাত দিয়ে চেপে বসে পড়লাম। সঙ্গে সঙ্গে কপাল বেয়ে রক্ত পড়তে লাগলো। আমার চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মনি আমার দিকে তাকাতে জোরে চিৎকার দিল আর দৌড়ে এসে আমাকে ধরে তার কোলে মাথা রাখলো। রকি, রকি, এই রকি, রকি কথা বলো। রকি এখন আরাম ফরমাচ্ছেন ম্যাডাম, ততক্ষণ আপনি আমার সাথে একটু মজা করেন। শৈতান, তোকে আজ রকি ছাড়বে না। এই রকি যে এখন মাটিতে পড়ে আছে, কি ভেবেছিল রকি আমার 2 হাত কেটে দিলে আমি দুর্বল হয়ে যাব? আরে আমি তেমন মানুষ নই, আমার দুর্বল পয়েন্ট কোথাও নেই। একবার যদি রকি উঠে না, তাহলে তোর 12টা বাজিয়ে দিবে। এখনো বিশ্বাস হচ্ছে না যে রকি আর নেই, ওর খেলা শেষ? এই কে কোথায় আছিস? রকির নাম নিশানা মুছে দে। আমি এই কথা শুনে উঠে দাঁড়াই আর শার্ট খুলে পেঁচে পেঁচে মাথায় বাঁধলাম আর সামনে এগোতে লাগলাম। মনি মানা করলো, কিন্তু আমার কোনো পথ খোলা নেই। আমার মাথায় আঘাত পড়াতে আমার শরীর আগেই শেষ হয়ে গেছে, তাই কয়েকজনের সাথে টক্কর দিলেও বেশিক্ষণ টিকতে পারলাম না। টনির লোকেরা আমাকে পায়ের নিচে ফেলে মারতে লাগলো আর ওপাশ থেকে মনি চিৎকার করে যাচ্ছে। টনির হাত পা ধরছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আমি আর না পেরে অজ্ঞান হয়ে গেলাম। প্লিজ টনি, তুমি রকিকে ছেড়ে দাও, আর কোনো দোষ নাই। তাহলে ময়না পাখি, তোমায় আমার সাথে থাকতে হবে, আমি যে তোমায় ভালোবাসি। তোর মতো পাপির মুখে ভালোবাসার কথা মানায় না। রকের মতো সাহসী আর সৎ ছেলের মুখে ভালোবাসার কথা শুনলে আমি তার জন্য নিজের জীবনটাও দিতে রাজি। এই রকিকে উপরে পাঠিয়ে দে। না না, আমি রাজি, আমি রাজি। তুমি আমার সাথে যা করতে চাইবে তাতেই রাজি, শুধু রকির কিছু করো না প্লিজ। এই তো ময়না লাইনে আসছে, এই রকিকে ছেড়ে দে। আর ময়না পাখি, চলো আমরা দুজনে আলাদা রুমে যাই। হ্যাঁ, তা তো যাবে, কিন্তু আফসোস তোকে একাই যেতে হবে। কে? আমি ঘটক, তোর বিয়ে পড়াতে আসছি। পুলিশ আমার কিছু করতে পারেনি, আর আর্মিরা কি করবে? তুই মনে হয় ভুলে গেছিস, পুলিশ টাকার কাছে বিক্রি হলেও আর্মিরা কখনো বিক্রি হয় না। টাকার কাছে সব ঘুষ। ভুল, এবার দেখ তোর টাকা আর তুই কোথায় পৌঁছেছিস। অন্যদিকে আর্মি ফোর্স টনির এলাকা চারদিকে ঘিরে নিল। মনি দৌড়ে এসে আমাকে দাঁড় করালো। একজন আর্মি এসে আমাকে নিয়ে চলে গেল। মনি তার বাবাকে নিয়ে দূরে দাঁড়িয়ে রইল। টনির লোকেরা গোলাগুলি শুরু করলো, সাথে আর্মিরাও শুরু করলো। এদিকে মনি আর তার বাবা আড়ালে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ গোলাগুলি হওয়ার পর তা সমাপ্ত হলো। টনির সব লোক মরে পড়ে আছে, কিন্তু টনিকে কিচ্ছু করলো না। বল কিভাবে মরবি? দেখ, আমায় ছেড়ে দে, আমিও পরে তোদের ছেড়ে দিব। তুই বাঁচালে তো ছাড়বি? কমান্ডো তার বন্দুক থেকে কয়েকটা গুলি টনির বুকের ভিতর ঢুকিয়ে দিল। টনি মাটির সাথে মিশে গেল। এবার মনি আর মামুন সাহেব বেরিয়ে আসলো। ধন্যবাদ কমান্ড স্যার। ধন্যবাদ আমার না, আপনাকে দেওয়া উচিত। ধন্যবাদ, পুরো অধিকার রকির। এতদিন সে আমাদের রক্ষা করেছে, কিন্তু আজ সে নিজেই মৃত্যুর সাথে লড়াই করছে। স্যার, রকি কোথায়? আমি ওর কাছে যাব। কেদন আমা, রকির কিচ্ছু হবে না, ও হাসপাতালে আছে, চলো আমার সাথে। মনি তাদের সাথে হাসপাতালে চলে আসলো। এসে দেখে আমি শুয়ে আছি। মনি আর চোখের পানি আটকাতে পারলো না। আমার জ্ঞান ফেরার আগ পর্যন্ত মনি সেখানেই ছিল। জ্ঞান ফেরার পর আমার সাথে কিছুক্ষণ কথা বলে সে চলে যায়, কিন্তু মনি তার মনের কথা আমাকে বলতে পারলো না। বেশ কয়েকদিন পর আমি সম্পূর্ণ সুস্থ আর সরকার থেকে আমাকে ব্যাজ দিল। আমি একজন আর্মি অফিসার হয়ে উঠলাম। আজ আমি অনেক খুশি। আজ মনি ওইখানে আসছে। মনিকে দেখতে পেয়ে আমি দৌড়ে মনিকে জড়িয়ে ধরলাম। কংগ্রেস। ধন্যবাদ। জানো, এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। আজ আমি খুব খুশি, খুব। আজকে কি তোমায় চলে যেতে হবে? হ্যাঁ, আজ থেকে ডিউটি। যাওয়া কি খুব জরুরি? কি বলছো? এটা আমার স্বপ্ন, আর এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে। যাবো না তো কি করব? ও, খুব ভালো থাকবে তাই না? হ্যাঁ, নতুন জীবন শুরু করব। খুব খুশি থেকো। হ্যাঁ, কিন্তু আজ তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? কই না তো। এবার যেতে হবে। বাই। রকি, হ্যাঁ বলো। আমি তোমাকে কি? আমি তোমাকে মিস করব। আমিও করব মনি ম্যাডাম। বাই, নিজের খেয়াল রেখো। তুমিও। আমি মনির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আর এদিকে মনির মনের কথা না বলতে পেরে মনির বুকটা ফেটে যাচ্ছিল। আজও সে মনের কথা বলতে পারলো না। আমি সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম, আর মনি দু চোখের পানি ফেলতে লাগলো। মনির বাবা আসলো, তাই সে নিজেকে সামলে নিল। তারপর তারাও বাসায় চলে আসলো। রাতের খাওয়া দাওয়া করলো না, আর সারা রাত ঘুমাতেও পারলো না। সারা রাত সে কান্না করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার সময় আবার আমার কথা তার মনে হলো। আমার কথা মনে হতেই মনটা তার কেঁদে উঠলো। মনি আজ আর গাড়ি নিল না, হেঁটেই কলেজে আসলো। কলেজে এসে একা এক জায়গায় বসে আছে।
তখন রিমা আর তার বান্ধবীরা আসলো। কি রে, রকি কই? নাই। কি ব্যাপার রে, তুই কি কান্না করছিস? মনিয়া নিজেকে আটকাতে না পেরে রিমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বল? আমি রকিকে ছাড়া বাঁচবো না রে, মরে যাব। ও তাই, কথা আমাকে না বলে রকিকে বল। রকি আমার থেকে অনেক দূরে চলে গেছে। বাকি সব কথা মনি রিমাকে বলল। তুই খুব বড় ফুল করছিস, এই জন্য বলে মেহেদির বুক ফাটে তবু মুখ ফোটে না। হ্যাঁ, সাহস হয়নি বলার। রকি খুব ভালো ছেলে, যে কেউ ওকে খুব সহজে ভালোবেসে ফেলবে, কিন্তু এখন কি করার বল, হাত থেকে ছেড়ে দিছিস। ও এখন তোর থেকে অনেক দূরে। আচ্ছা রিমা, ও কি আমায় একটুও ভালোবাসে না? ও তো মুখ ফুটে বলতে পারে। কাঁদিস না রে, হয়তো ও তোর ভাগ্যে নেই। আমি ওকে ছাড়া বাঁচবো না। পাগলামি করিস না, বাসায় যা, একটু বিশ্রাম নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। চোখ বন্ধ করলেই শুধু ওকে দেখি। ও যদি তোকে ফুলে থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? নিজেকে শক্ত কর, তোর ভালোবাসা যদি জোর থাকে তাহলে নিশ্চয়ই রকি তোর টানে ছুটে আসবে। খুব ভালোবাসি রে। চল, আমি তোকে বাসায় রেখে আসি। রিমা মনিকে নিয়ে মনির বাসায় চলে আসলো। মনি খাটে শুয়ে একটু পর একটু ঘুমালো। এদিকে আমি এখানে আসার পর থেকে কোনো কাজে মন বসে না, সবখানে শুধু মনিকে দেখি, কিছুতে কাজে মন বসাতে পারি না। কয়েকদিন এমন দেখে আমার সিনিয়র খুব রেগে গেল। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু মনিকে ভুলতে পারলাম না। দুদিন পর মনির বাবা মনির জন্য বিয়ে ঠিক করলো। আজ তারা মনিকে দেখতে আসবে। মনিকে এই কথা বললো, আমি আসবো, এই আশায় সে রাজি হলো। এদিকে আমার এমন ব্যবহার দেখে আমার সিনিয়র আমাকে ডাকলো আর বলল, তোমার মনটাকে তুমি ফ্রেশ করো। আমি বললাম, স্যার আমার কয়েকদিন ছুটি লাগবে। আমার মনে একটা মানুষ আছে যে আমায় এমন করছে, তার একটা ব্যবস্থা করতে হবে। আমার সিনিয়র আমাকে ছুটি দিল। আমি আর্মির পোশাক পরেই মনির বাসার উদ্দেশ্যে রওনা হলাম। অন্যদিকে মনি নতুন সাজে সেজে বসে আছে। ছেলের বাড়ির লোকেরা চলে এলো, সাথে ছেলেও আসলো। মনির খুব অভিমান হলো আমার উপর। সে এবার কনফার্ম হলো যে আমি তাকে ভালোবাসি না আর তাকে নিতেও আসবো না। মনির মা মনিকে নিয়ে নিচে নামতে লাগলো। ছেলে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনির চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। মনি এসে তার মায়ের পাশে বসলো। ছেলে বলল তার নাকি মনিকে পছন্দ হয়েছে। এবার মনির বাবা মনিকে বলল, মা, তোর কি পছন্দ হয়েছে? এমন সময় আমি বাসায় পা দিলাম। মনি, মনি, এই মনি। আমার কণ্ঠ শুনে মনি চমকে উঠলো। তার মনের মধ্যে আনন্দে শেষ থাকলো না। আমাকে দেখে মনি দাঁড়িয়ে গেল। রকি, কি ভেবেছো? হ্যাঁ, আমি একটু শান্তি দিবা না? সবসময় শুধু ডিস্টার্ব। আমি কি না মরলে তোমার শান্তি হবে না? রকি। আমি এবার মনির সামনে এসে মনির দুই হাত ধরে চোখে চোখ রেখে বললাম, মনি, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? তোমার শূন্যতা আমায় মেরে ফেলছে, ঠিকমতো কাজ করতে দিচ্ছে না, তাই তোমায় সবসময় আমার মনে রাখতে চাই। তুমি কি থাকতে রাজি? বিশেষ করে মনি, কখনো কষ্ট দিব না। জানি না কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি। আমায় কিছু বলতে দাও। আন্দাজে এসব কি বলছো? হ্যাঁ হ্যাঁ বলো, আমি সব কথা সামনাসামনি বলি। আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমায় দেখতে আসছে আর আমি একে বিয়ে করব। একথা বলেই মনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল, সারা জীবন কিন্তু তোমার ম্যাডাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম। আই লাভ ইউ রকি। আই লাভ ইউ টু। বাবা, আমার এই পাত্রটা পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে মা, তোর পছন্দ একদম কারেক্ট। দেখুন, আপনারা তো দেখলেন আমার মেয়ে সুখের জায়গা পেয়ে গেছে, আমি এতেই খুশি। তারপর ছেলে আর ছেলের বাড়ির লোকেরা আমাকে এবং মনিকে দোয়া করে চলে গেল। তারপর আমার আর মনির পরিবার মিলে অনেক বড় অনুষ্ঠান করে আমাদের ধুমধাম করে বিয়ে দিয়ে দিল। এখন মনি আমার বাসার ম্যাডাম। সারা জীবনের জন্য তাকে ম্যাডাম বানিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন হলো আমার ম্যাডামটা? কমেন্ট করবেন। আর হ্যাঁ, নিজেরাও নিজেদের ম্যাডামদেরকে নিয়ে নেন। কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সে পর্যন্ত টাটা।